বাবা মা থাকতেও এতিম আমি। যখন 2 বছর বয়স আমার, তখন বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। বাবা আমাদের রেখে চলে যায় এবং কিছুদিন পর বিয়ে করে। মাও আমাকে ফেলে রেখে অন্য লোকের হাত ধরে নতুন জীবন শুরু করে। তখন নানা আমাকে তার কাছে নিয়ে আসে। আমি সোহেল, গ্রাম থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। গ্রামে অনার্স করার ইচ্ছে ছিল, কিন্তু নানা তা হতে দিল না। এক সকালে নানা ডেকে বলল, এই রে চিঠি, আর এই ঠিকানা অনুযায়ী ঢাকা এই মাসে চলে যাবি। সেই বাসার মালিক রফিককে এই চিঠিটা দেবি। আজ বিকেলে গাড়িতে রওনা দে। জি নানা। বিকেলে রওনা দিয়ে রাতে গিয়ে পৌঁছালাম। ঠিকানা অনুযায়ী বাসায় চলে গেলাম। গেটের কাছে যেতেই দারোয়ান আমাকে বলল, কি চাই? এটা কি রফিক সাহেবের বাসা? জি, এইটা ওনার বাসা। কিন্তু আপনি কে? ওনার নাম জিজ্ঞাসা করছেন? জি, আমি গ্রাম থেকে এসেছি। আপনি দয়া করে ওনাকে এই চিঠিটা নিয়ে দিয়ে আসতেন যদি। দারোয়ান চিঠিটা নিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে বলল, আপনাকে ভিতরে রাখছে। আমি দারোয়ানের পিছন পিছন বাসার ভেতরে গেলাম। দারোয়ান বলল, উনি রফিক সাহেব। রফিক সাহেবের বয়স বেশি একটা হবে না, মধ্যবয়স্ক বলা যায়। রফিক সাহেব আমাকে বললেন, তাহলে তোমাকে পাঠিয়েছে তোমার নানা? জি। তোমার নাম সোহেল? জি স্যার। আমাকে স্যার বলার দরকার নেই, আঙ্কেল বলে ডেকো। তোমার নানা অনেক ভালো মানুষ। তোমার নানা আমার উস্তাদ, তুমি কি জানো? জি না। আচ্ছা যাক, সেসব কথা। মা পুতুল, পুতুল এদিকে আয় তো। জি বাবা, কেন ডাকছো? সোহেল, এ হলো আমার মেয়ে পুতুল। আর পুতুল, ওর নাম সোহেল। ও আমাদের দেশের বাড়ি থেকে এসেছে। আমি পুতুলের দিকে তাকিয়ে হাই বললাম। সে কোনো কর্ণপাত করল না। আজ থেকে এ পাশে থাকবে। ওকে ওর রুম দেখিয়ে দে। পুতুল আমাকে বলল। আসেন। আমি পুতুলের পেছন পেছন দেখিয়ে দেওয়া রুমে গেলাম। রুমে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাক পড়ল। টেবিলে আমি পুতুল, আঙ্কেল ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আচ্ছা পুতুল, তুই কাল সোহেলকে কলেজে নিয়ে আসিস। সোহেলকে আমাদের কলেজে তোর সাথে ভর্তি করে দেব। পরদিন পুতুলের সাথে কলেজে গেলাম। আঙ্কেল আগেই বের হয়ে গেছে। কলেজে গিয়ে বুঝলাম এই কলেজের প্রিন্সিপাল পুতুলের বাবা, মানে আমার আঙ্কেল। ভর্তি হয়ে বাসায় চলে আসলাম। পরদিন হতে কলেজে গেলাম ক্লাস করতে। সেখানে গিয়েই পড়লাম আরেক বিপদে। গেটের ভিতর ঢুকতে দেখি কতগুলো লেডি গুন্ডা। আমি চলে যাব তখনই, এই খোকা এদিকে আসো। আমি কাছে গিয়ে বললাম, জি, কেন ডাকছেন? তাদের ভিতরে একটা মেয়ে বলল, তা কি করতে এসেছো? জি, আমি নতুন ভর্তি হয়েছি। তাহলে দুবার কান ধরে উঠবোস কর। কেন? আমি পারবো না। মেয়েটা এসে কলার ধরে বলল। ধরবি কিনা নাকি অন্য কিছু করব? এমন করেন কেন? ধরতেছি তো। দুবার কান ধরে উঠবস করার পর বলল, এবার যা। আমি ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে গিয়ে কার সাথে যেন খেলাম ঢুস। সামনে তাকিয়ে দেখি আরেকটা লেডি গ্যাং। ওমা, সাথে দেখি পুতুলও আছে। ভাবলাম পুতুল যেহেতু আছে ওরা আমাকে কিছু বলবে না। আমি বললাম সরি। যার সাথে ধাক্কা খেয়েছি সে বলল, রাখ তোর সরি, এই মালটা কোথা থেকে আসলো রে? গ্রাম থেকে আসছে, আমাদের বাসায় থাকে। তাহলে তো খাতির একটু বেশি করতে হয়। তোরা যা মন চাই তাই কর, আমি গেলাম। পুতুল চলে গেল। আমিও যাওয়ার জন্য পা বাড়াতে মেয়েটা আমার কলার ধরে বলল, তুই কই যাচ্ছিস? কোন মুসিবতে পড়লাম রে আল্লাহ। আসলে আমি আপনাকে দেখতে পাইনি, সরি, মাফ করে দিন। রাখ তো সরি। হঠাৎ কে যেন পিছন থেকে কলারটা ছাড়িয়ে দিল। তাকিয়ে দেখি একটা ছেলে। মেয়েটা ছেলেটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল। ছেলেটা আমাকে বলল, চলো। আমি তার সাথেই চলতে থাকলাম। নাম কি তোমার? জি, সোহেল। আপনার? জনি। তা এখানে কি করছো? জি, নতুন ভর্তি হয়েছি। ও আমাদের সাথে? আচ্ছা, আমার সাথে সাথে থেকো, কোনো সমস্যা হলে বলো। জি আচ্ছা। আপনি করে বলতে হবে না, জনি বলে ডাকবে। ক্লাস তো মনে হয় চিনো না, চলো আমার সাথে। ওর সাথে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় আসলাম। জনির সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার, তবু পুতুলের সাথে তেমন একটা কথা হয় না। ওই আমার সাথে কথা বলে না।
আজ রাতে খাওয়ার সময় আঙ্কেল পুতুলকে বলল, মা পুতুল, তুই সোহেলকে সাথে করে নিয়ে যাস। আমি পারবো না। কেন? এই গেও ভূতটাকে সাথে করে নিলে প্রেস্টিজ থাকবে, পারবো না আমি। ওকে নিয়ে যাবি, এটা শেষ কথা। পুতুল খাবার রেখে বলল, ধ্যাত, বললাম না পারবো না। পুতুল রুমে চলে গেল। থাক না আঙ্কেল, আমি নিজেই তো যেতে পারি। আঙ্কেল আমার মুখের দিকে তাকিয়ে আছে। পুতুল পুতুলের মতো চলতে লাগলো, আমার সাথে তেমন একটা কথা বলল না। কলেজে আমি আর জনি বসে আছি। জনিকে জিজ্ঞাসা করলাম, বস, তুই প্রেম করস না? না, তবে একজনকে ভালো লাগতো। তারপরে ও বড়লোক বাবার মেয়ে, আর একটু দুষ্ট, তাই বেশি আগাইনি। কে সে? পরে বলবো। আমি সেদিন ধাক্কা খাওয়া মেয়েটিকে দেখিয়ে দিয়ে বললাম, বস, তোর দিকে তাকিয়ে থাকা মেয়েটিকে চিনিস? নাম কি? আনিশা, আমাদের সাথেই পড়ে। তোর দিকে তাকিয়ে থাকে কেন? আচ্ছা চলো ক্যান্টিনে চলো, পরে একদিন বলবো। এক বাসায় থাকি, তবুও পুতুলের সাথে কথা হয় না। নামটা যেমন পুতুল, চেহারাটাও ঠিক পুতুলের মতো। ছাদে দাঁড়িয়ে আছে পুতুল, তাই ভাবলাম একটু কথা বলি। ওর পাশে গিয়ে, কি করেন? পুতুল আমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো। গান পারেন? পুতুল এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, না। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলেন না কেন? এবার চরম বিরক্তি নিয়ে বলল, তোর মতো কেউ ভূতের সাথে কি বলবো? আচ্ছা, বলতে হবে না, আসেন ওখানে বসি। তোকে মন চাই ঠাটিয়ে চল মারতে। এত কথা বলিস কি দিয়ে? কেন মুখ দিয়ে? আপনি অন্য দিক দিয়ে বলেন নাকি? এবার আমাকে কিছু না বলেই ছাদ থেকে চলে গেল। এর ভেতর একদিন পুতুল সহ ওর বাবা আমার রুমে আসলো। আঙ্কেল, কিছু বলবেন? বাবা, আমার হাতে তো কাজ, ওকে এই ম্যাথটা একটু বুঝিয়ে দিও তো। বাবা, আমার লাগবে না, আমারটা আমি বুঝে নিব। বেশি বুঝিস না বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে দিও। কোনটা বোঝেন না দেখি? পুতুল বইসহ একটা খাতা আমার টেবিলে ছুঁড়ে মারলো। টেবিলে বসে আমাকে বলল, এইটা। কথা বলছে না যে, ধমক দিচ্ছে। আমি যথাসাধ্য বুঝলাম পুতুলকে। এভাবেই দিন পার হতে লাগলো। পুতুল আমাকে তেমন একটা দেখতে পারতো না, তবে আমার ভালোই লাগতো পুতুলের রাগী মুখ। একদিনের ভেতরে রুমে বসে পড়ছি, তখন চিৎকারির আওয়াজ শুনতে পেলাম। ভালো করে শুনে বুঝলাম পুতুল চিৎকার দিচ্ছে। ওর বাবা আর ওর কথোপকথন। তুই যা না মা, ছেলেটা খুব ভালো পারে, ওর কাছ থেকে বুঝে নে, আমার হাতে কাজ। তুমি বোঝাবে না। তুই জানা। হ্যাঁ, এই বলে আমার দিকে আগাতে লাগলো। আমার রুমে এসে বই খাতা আমার গায়ে মারলো। একটু ভয় পেয়ে গেলাম। জি, কোনটা বোঝেন না? পুতুল দেখিয়ে দিল, আমি বুঝিয়ে দিলাম। মেয়েটার রাগী মুখ আসলেই সুন্দর। পুতুল লিখছে, হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে গেল, মাশাল্লাহ, খুব সুন্দর তো আপনি, চুলগুলো ছেড়ে দেন। পুতুল রাগী চোখে তাকিয়ে আবার লেখায় মন দিল। পুতুল একটা লেখা বারবার ভুল করছে দেখে আমি হাত দিয়ে ভুল দেখাতে গেলাম, তখন আমার গালের সাথে পুতুলের হাত ছোঁয়া লেগে যায়। পুতুলের হাতে লাগতে দেরি আমার গালে থাপ্পড় দিতে দেরি করলো না। মেয়ে দেখলেই ছুতে মন চায় না তোর, লুচ্চা কোথাকার। এই কথা বলে পুতুল রুম থেকে বেরিয়ে গেল। আমি গালে হাত দিয়ে বসে থাকলাম। একটু মন খারাপ হলো। সামান্য হাতের ছোঁয়া লাগাতে মারতে হয়। পরবর্তীতে আমার কাছে পড়া বোঝার জন্য আসলে আমি কলম দিয়ে দূর থেকে বুঝিয়ে দিতাম। বলা তো যায় না কখন দুম করে মেরে দেয়। যাক, এসব কথা। তারপরেও পুতুলের সাথে জোর করে কথা বলতাম, ওর রাগ ডাক মনে নিতাম না। আমি আর জনি কলেজ মাঠে বসে আছি, তখন জনি বলল, তুই পুতুলকে পছন্দ করিস? ওর কাছে আর মিথ্যা বললাম না। কিছুটা লজ্জা লাগতো বলতে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দেখো, পোলায় লজ্জা পায়। ক্লাস শেষ করে যাওয়ার সময় দেখলাম পুতুল রিক্সা ঠিক করে রিক্সায় উঠছে। ভাবলাম এক বাসায় তো যাব, তাই আমিও রিক্সায় গিয়ে উঠে বসলাম। ওর পাশে বসতেই পুতুল চিৎকার দিয়ে বলে উঠল, গেও ভূত, তুই আমার সাথে উঠেছিস? ঠাস করে একটা চড় মেরে দিল আমার গালে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল রিক্সা থেকে। পুতুল যেতে যেতে বলল, তোর বাবা মা তোকে ম্যানেজ শিখায়নি? কলেজের চারপাশে তাকিয়ে অনেকে হাসতেছে। জনি পাশে থাকলে হয়তো কিছুটা মানসম্মান বাঁচানো যেত। আমি বাসায় চলে আসলাম, মনটা খারাপ হয়ে গেল বাবা মার কথা মনে পড়ে। রুমে শুয়ে শুয়ে বাবা মার কথা মনে করে অনেকক্ষণ কাঁদলাম।
বাবা মা থাকলে হয়তো আজ এরকম হতো না। হয়তো পুতুলদের বাসায় থাকি বলে ওর সহ্য হয় না। দুপুর আর খেতে গেলাম না। আঙ্কেল কয়েকবার ডাক দিল। যখন বললাম খাবো না, তখন আমার রুমে আসলো, আমার পাশে বসলো। বাবা, পুতুলকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়। ওকে শাসনও করতে পারি না। খুব জেদি একটা মেয়ে। জানি তোর সাথে ও খারাপ ব্যবহার করে। আজ কলেজে তোর সাথে যা করেছে সেটাও আমি জানি। সব কিছুর জন্য আমি মাপ চাচ্ছি, মাফ করে দিস। কি যে বলেন না, আমি কিছুই মনে করিনি। তোর ঠিক কদর করতে পারিনি আমি। তোর নানা আমার জন্য যা করেছে, তোর পা ধুয়ে দিলেও তার এক ভাগও হবে না। উনি চোখ মুছতে মুছতে চলে গেল। খাবার টেবিলে উনি ওনার মেয়েকে বললেন, তুই মোটেও কাজ ঠিক করিস না। ছেলেটার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করিস। বাবা ও যা। আঙ্কেল ওকে আর বলতে না দিয়ে বলল, তুই জানিস ছেলেটা এতিম, ওর বাবাও নেই, মাও নেই। কত কষ্ট করে বড় হয়েছে, কত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে জানিস। নেক্সট ওর সাথে খারাপ ব্যবহার করবি না। পুতুল মনে মনে একটু ভীত হলো। ছেলেটাকে কারণে অকারণে অপমান করেছি, সে তো মানুষ না, মাপ চেয়ে নিব। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তাকালাম। চেয়ে দেখি পুতুল হাতে চা নিয়ে আসছে। এসে আমার পাশে বসলো। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পুতুল আমার দিকে চা এগিয়ে দিল। আমি ঘটনার আগামাথা কিছুই বুঝলাম না, তাকিয়ে থাকলাম। কি হলো নিন? চা নিলাম। খান। আমি এক চুমুক দিলাম, আর তখন পুতুল বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। সব সময় কেন জানি আমার মাথা গরম হয়ে থাকে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি প্রতি উত্তরে একটা মলিন হাসি দিলাম। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তাকালাম। চেয়ে দেখি পুতুল হাতে চা নিয়ে আছে। এসে আমার পাশে বসলো। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পুতুল আমার দিকে চা এগিয়ে দিল। আমি ঘটনার আগামাথা না বুঝে তাকিয়ে থাকলাম। কি হলো নিন? চা নিলাম। খান। আমি এক চুমুক দিলাম, তখন পুতুল বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। সব সময় কেন জানি না আমার মাথা গরম হয়ে থাকে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি প্রতি উত্তর একটা মলিন হাসি দিলাম। কি হলো, কিছু বলছেন না যে? সত্যি সরি। আসলে মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। যখন শুনলাম আপনার মা বাবা নেই, তখন খুব খারাপ লাগলো। আমারও তো মা নেই, তাই কষ্ট বুঝি। তা আমার প্রতি আপনার মায়া হলো না দয়া হলো? ধ্যাত, যেটাই হোক আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা দিলাম। সত্যি? জি। আচ্ছা, আমার চাটা কেমন হলো খেয়ে বলবেন। পুতুল মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। আমি চা খেতে খেতে এতক্ষণ ঘটে যাওয়া বিষয়টা ভাবতে লাগলাম। মেয়েটার হলোটা কি? যে মেয়েটা সকালেও আমাকে দেখতে পারেনি, সে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে, বড়ই আজব। তবে চাটা দারুণ বানাই। রাতে পুতুল আমাকে খাওয়ার জন্য ডাকলো। পরদিন কলেজ যেতেই জনি আমাকে ধরলো। কিরে, তোকে নাকি পুতুল রিক্সা থেকে ফেলে দিয়েছে? হুম। আর তুই সেই মেয়েকে ভালোবাসিস? রাখ না, সে তো মাপ চেয়েছে। তবে আমি তো এতিম, ওকে পাওয়ার সে দুরাশা কখনো করিনি। আমরা মধ্যবিত্ত বলে সবাই আমাদের সাথে মজা করে। তোর সাথে কে আবার মজা করলো? সেই মেয়েটা নাকি যাকে তুই পছন্দ করতি? থাক, পরে বলবো নি। পরে টরে হবে না, এখনই বল। পরে বলবো, এখন চল। আসলে তুই আমাকে বন্ধু ভাবতেই পারিসনি। বন্ধু ভাবলে বলতি। তুই তো একটা পাগল রে, বাচ্চাদের মতো করিস। আচ্ছা শোন, আনিশা নামের একটা মেয়েকে ভালোবাসতাম। তার নামও আনিসা? আবে শালা, বলতে দে। হ্যাঁ বল। খুব ভালোবাসতাম তাকে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, সেই প্রথম প্রপোজ করেছিল আমাকে। তারপর? চলছিল প্রেমটা ভালোই। তাহলে সমস্যা কোথায়? দূর শালা, বলমুই না। তুই না বলতেই বা হাত দেস কথার মাঝে। সরি দোস্ত, আর বলবো না। তারপর কি হলো রে? একদিন আমার কলেজে আসতে দেরি হয়। আনিশা কল করে জিজ্ঞাসা করেছিল আমি আসতে পারবো কি না। আমার জরুরি একটা কাজ থাকায় বলছিলাম আসবো না। পরে কাজটা তাড়াতাড়ি শেষ হওয়াতে
কলেজে চলে গেলাম। আনিশা তার বান্ধবীদের সাথে কথা বলছিল। আমি কাছে যেতেই শুনলাম কি শুনলি? ওর এক বন্ধু বলছে, আর কতদিন টাইম পাস করবি তুই জনির সাথে, এবার ছেড়ে দে। আনিশা বলল। আর 2 দিন তারপর ওকে ছেড়ে দেব। ওই ফকিরটার সাথে কি আর আমার যায়? এটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যাকে মন দিয়ে ভালোবাসলাম, শেষে আমাকে ধোঁকা দিল। ওর বান্ধবীরা আমাকে দেখতে পেয়ে আনিশাকে হাত দিয়ে ইশারা করলো যে আমি পিছনে আছি। তারপর? তারপর আনিশা পিছন ফিরে আমাকে দেখে বলল। জনি, তুমি কখন আসলে? তুমি না বলেছিলে আসবে না? তখন আমি বলছিলাম, না আসলে কি আর তোমার কথা শুনতে পেতাম? আনিশা এসে আমার হাত ধরে বলল। আরে ওসব ফান করে বলেছি। আমি হাত ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম আনিশার গালে। তারপর বললাম, তোদের কাছে সব ফান, আমাদের ভালোবাসা তোদের মতো বড়লোকদের কাছে ফান মনে হয়? হ্যাঁ? শোনো, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, চুপ, কোনো কথা বলবি না। মন থেকে ভালোবাসতাম তো, তাই ফান মনে হচ্ছে। এই সত্যিকারের ভালোবাসাই তুই একসময় পাবি না। তারপর সেখান থেকে চলে আসলাম। পরে 2 দিন আর কলেজে দেখলাম না আনিশাকে। তারপর? 3য় দিনে কলেজে আসলো আনিশা। চেহারা বদলে গিয়েছিল 2 দিনে। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, একেবারে নাজেহাল অবস্থা ছিল। কলেজের মাঠে এক কোনায় বেঞ্চে বসেছিলাম মাথা নিচু করে। হঠাৎ কারো ছায়া দেখে মাথা উঠালাম। তাকিয়ে দেখি আনিশা। তারপর কি হলো রে? খুব ইন্টারেস্ট কাহিনী তো, বল বল বল, তারপর বল। আমি ওকে দেখে চলে যেতে ধরলেই আনিশা আমার হাত চেপে ধরলো। তখন আমি বললাম, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। আনিশা হাত ছাড়লো না। তারপর আমি ধমক দিয়ে বললাম, কি হলো, হাত ছাড়ছেন না কেন? আনিশা আমার দিকে করুণ চোখে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি আবার বেঞ্চে বসে পড়লাম। তখন আনিশা বলল। তোমার সাথে টাইম পাস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আর যখন 2 দিন তোমার সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, তখন বুঝেছি যে তুমি আমার কতটুকু জুড়ে ছিলে। তোমার সামনে আর যাব না বলে ঠিক করেছিলাম, কিন্তু তোমাকে না দেখে আর থাকতে না পেরে চলে আসলাম তোমার কাছে ছুটে। প্লিজ চলো, সব কিছু ভুলে আবার শুরু করি। আমি বলেছিলাম, বিশ্বাস মানুষকে একবারই করা যায়, 2বার না। হাত ছাড়ুন। আমি নিজেরই হাত ছাড়িয়ে চলে আসলাম। আনিশা আমার যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আনিশা ছিল জেদি টাইপের মেয়ে। তারপর 1 সপ্তাহ কলেজে গেলাম না। 1 সপ্তাহ পর কলেজে গেলে আনিশা আবার আসে আমার কাছে। একটাই কথা, ভালোবাসি। আমি সব জানিয়ে দিয়েছিলাম, তোমাকে কখনো আর ভালোবাসবো না। তখন আনিশা আমার কলার ধরে ওর মুখের কাছে এনে একটা গভীরভাবে লিপ কিস দিয়েছিল। তারপর ছেড়ে দিয়ে বলল। তোকে আমার করেই ছাড়বো, দেখে নিস তুই। তারপর? তারপর আর কি, তারপর থেকে এখন পর্যন্ত পিছনে পড়ে আছে। ইন্টারেস্টিং কাহিনী তো তোর। আচ্ছা তুই থাক, আমি আসছি। আমাকে আর বলতে পারলাম না। সামনের দিকে তাকিয়ে দেখি সেদিনের ধাক্কা খাওয়া মেয়েটা। আমি হা করে তাকিয়ে আছি। তোমার নাম তো সোহেল, তাই না? জি। আমি আনিশা। আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছি। সরি। ইটস ওকে। আনিসা ওর এক বান্ধবীকে দেখিয়ে বলল, এ হলো তারিন, আমার বান্ধবী। হাই। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। সেদিনের খারাপ ব্যবহারের জন্য আপনাকে ট্রিট দেব। আমার কোনো ট্রিট লাগবে না। তাহলে ভাববো সেদিনের জন্য তুমি আমাকে ক্ষমা করনি। না, ক্ষমা করে দিয়েছি। তাহলে ট্রিট নিতে চাচ্ছ না কেন? কি ট্রিট দিবেন? রেস্টুরেন্টে খাওয়াবো। আমি একা একা যেতে পারবো না, আমার বন্ধুকে ছাড়া। তাহলে তো ভালোই হয়। কি বললেন? বলেছি তাকে নিয়ে আসেন তাহলে। তাহলে বন্ধুকে নিয়ে আসি। যেতে কিন্তু হবে, কথা দিয়েছো। ঠিক আছে। আমি জনের কাছে গেলাম। কিরে, কি কথা হলো আনিশার সাথে? সেদিনের জন্য সরি বলেছে, এখন রেস্টুরেন্টে খাওয়াবে। ভালো, যা গিয়ে খেতে আয়। তুইও যাবি, চল। না, আমি যাব না, তুই যা, সমস্যা হলে বলিস।
দোস্ত না করিস না, ওদের কথা দিয়ে ফেলেছি, বলেছে তুই আর আমি যাব, প্লিজ, আমার মান সম্মানের ব্যাপার, প্লিজ না করিস না। অনেক বুঝিয়ে সুঝিয়ে জনিকে রাজি করালাম, জনিকে নিয়ে ওদের কাছে চলে গেলাম। চলেন। আনিসাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি হলো জনি, ওঠ। জনি আমার মুখের দিকে একবার তাকিয়ে গাড়ির ভিতরে উঠে বসলো। আমি আর তারিন বসলাম সামনে, জনি আর আনিসা বসলো পিছনে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি আনিসা জনির দিকে চেপে বসছে। জনি খুব আনইজি ফিল করছে। গাড়িটা এসে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো, আমরা ভিতরে গিয়ে বসলাম। জনির সামনে বসলো আনিসা, আমি বসলাম তারিনের সামনে। আনিসা খাবারে অর্ডার করলো, সবাই খাচ্ছি। জনি নিচে তাকিয়ে আছে। আনিসা খাওয়া রেখে জনের দিকে তাকিয়ে আছে। জনি আর আনিসা কি আগে থেকে পরিচিত? কীরকম সন্দেহ লাগছে আমার। কোনোভাবেই আনিসা জনিকে ধোকা দেওয়া সেই আনিসা না তো? রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। রাতে পুতুল আমার রুমে আসলো বই খাতা নিয়ে, চেয়ারে এসে বসলো। জি, কোনটা বোঝেন না? পুতুল বই খুলে বলল এটা। আমি বুঝাচ্ছি। পুতুল হঠাৎ বলল, আজকাল তো দেখি বেশ ঘোরাঘুরি করেন মেয়েদের নিয়ে। জি বুঝলাম না। আমার বান্ধবীদের সাথে আপনার কি? আবার রেস্টুরেন্টে যান, বেশ উন্নতি দেখছি। আমি ওনার কথা পাত্তা না দিয়ে পড়াটা বুঝাতে লাগলাম। দূর থেকে কলম দিয়ে বুঝাচ্ছি। পুতুল কলমটা দূরে ছুঁড়ে মেরে বলল, কি সমস্যা কি? এত দূর থেকে বোঝা যায়? হাত দিয়ে বোঝানো যায় না? জি যাই। তাহলে এমন করছেন কেন? ভয়ে। কিসের ভয়? যদি হাতের ছোঁয়া লেগে যায় আবার থাপ্পড় মারবেন। পুতুল আমার হাত চেপে ধরে বলল, ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে দিতে। এই বললে পুতুল বই খাতা নিয়ে রুম থেকে চলে গেল। আমি কিছুই বুঝলাম না এতক্ষণ কি হলো। দিন যেতে থাকলো, এর ভিতর একটা টিউশনি করা শুরু করলাম। তবে পুতুল আগের মতো আর নেই, অনেক ভালো হয়ে গেছে, অনেকটা কেয়ার করে। বেশ কিছুদিন চলে গেল। কলেজে যেতেই জনি বলল, কাম তো ঘটিয়েই ফেলেছিস। কি কাজ ঘটাইছস? পুতুলরে বলে দিছি তুই যে পুতুলকে পছন্দ করিস। হাই হাই, কি করলি এইটা? কেন, কি হয়েছে? ওর সামনে তো মুখই দেখাতে পারবো না। ও যদি আঙ্কেলকে বলে দেয়, কি করলি তুই এইটা? রাগ বেটা, কিছু বলবে না, পুতুলও তোকে পছন্দ করে। আল্লাহ, এই ফাড়া ভালোই ভালোই কেটে যায় যে। কলেজে আর থাকার মতো মন মানসিকতা থাকলো না। কখন এসে পুতুল ধুম করে তার থেকে বাসায় চলে যায়, সেখানে মানলেও কেউ দেখার নেই। বাসায় বসে আছি, পুতুল আসার আগে টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় টিউশনি শেষ করে বাসায় ফিরে রুমে বসতেই পুতুল চা হাতে আমার রুমে প্রবেশ করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন পুতুল বলল, চা নিন। আমি চা হাতে নিলাম। আজ কলেজে খুঁজলাম আপনাকে, কোথায় গিয়েছিলেন? কেন খুঁজছেন? কাজ ছিল তাই বুঝি। ও, আমি বাসায় চলে এসেছিলাম। আচ্ছা যাক, চা খান। পুতুল চলে গেল। কিছুক্ষণ পর বই হাতে আসলো। চেয়ারে বসতে বসতে বলল, কাল কলেজে যাওয়া লাগবে না আপনার। কেন? মার্কেটে যাব। আপনার মার্কেটে যাওয়ার সাথে আমার কলেজে না যাওয়ার কি সম্পর্ক? আপনাকে নিয়েই তো যাব। আপনি একাই তো যেতে পারেন, আমাকে নেওয়ার দরকার কি? এত কথা বলেন কেন আপনি? আপনাকে থাকতে বলেছি, থাকবেন। জি থাকবো। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, গুড বয়। এই প্রথম ওর হাসি দেখলাম। কত মায়াবী হাসি। পরদিন সকালে খেয়ে বের হলাম, আমি আর পুতুল। পুতুল কালো একটা শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। আমি চোখকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রিকশায় বারবার আর চোখে তাকাতে লাগলাম পুতুলের দিকে। পুতুল আমার কাণ্ড দেখে অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলো। লজ্জায় পড়ে গেলাম আমি। একটা শপিং মলের সামনে এসে নামলাম। পুতুল পাঞ্জাবি দেখছে। আমাকে একটা কালো পাঞ্জাবি দেখিয়ে বলল, এটা কেমন লাগে দেখেন তো। জি ভালো, কাউকে গিফট করবেন নাকি? পুতুল আমার কথায় পাত্তা না দিয়ে বলল, এটা ভিতর থেকে পরে আসুন। আমি কেন পরব? পুতুল আমাকে চোখ রাঙিয়ে বলল, এত কথা বলেন কেন? এটা পরে আসতে বলেছি, পরে আসুন। আমি পাঞ্জাবি নিয়ে ওদের রুমে ঢুকে চেঞ্জ করে আসলাম। বাইরে আসতেই পুতুল চারপাশ থেকে আমাকে ভালো করে খুঁতখুঁতিয়ে দেখে বলল, একদম মানিয়েছে। পুতুল আমার হাত থেকে যে শার্টটা বাসা থেকে পরে এসেছি সেটা নিয়ে শপ অ্যাসিস্ট্যান্টকে বলল। পুতুল পাঞ্জাবের দাম পেমেন্ট করে দিয়ে আমাকে নিয়ে বের হলো। আমাদের দুজনকে দেখলে যে কেউ বলবে একটা কাপল। নীলা তার কালো শাড়ির সাথে ম্যাচিং করিয়ে আমাকে কালো পাঞ্জাবি পরালো। ওর মতিগতি ঠিক বুঝে উঠতে পারছি না আমি। একটা রেস্টুরেন্টে ঢুকালো আমাকে নিয়ে। দুজন একটা টেবিলে বসলাম।
পুতুল আমার দিকে তাকিয়ে বলল, কি খাবেন? জি কিছু না। পুতুল আমার দিকে কিছুটা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এত আনইজি ফিল করেন কেন? আমি কিছু বললাম না। পুতুল তার মন মতো খাবার অর্ডার করলো। খাবার টেবিলে চলে আসলো। পুতুল বলল, নিন খান। জি আমি তো এসব খাই না, আর এসব খাবার কখনো খাইনি। তো আগে কখনো খাননি, কি হয়েছে এখন খাবেন? হ্যাঁ করুন। পুতুল কিছুটা খাবার জোর করে খাইয়ে দিল আমাকে। না মজা আছে তো খাবারটা। তারপর আমি নিজে নিজেই খেতে লাগলাম। পুতুল আমার খাওয়া দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। এই মেয়েটা মুচকি হাসলে এত মায়াবী লাগে কেন? সব যেন থেমে যায় ওর হাসিতে। আমি খাওয়া রেখে ওর হাসির দিকে তাকিয়ে থাকলাম। পুতুল হাসি থামিয়ে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? আমাকে দেখার অনেক সময় পাবেন, এখন খান তো আগে। এবার আমি সত্যি অনেক লজ্জা পেলাম। সারাদিন এদিক সেদিক ঘুরে বিকালে নদীর পাড় নিয়ে গেল। আমার টিউশনির সময় হয়ে গেছে, তাই বললাম, এবার চলেন বাসায় চলে যাই, আমার টিউশনিতে যেতে হবে, সময় হয়ে গেছে। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আজ সব বাদ, এখন হাতটা একটু দেন তো। কেন? হাত দিয়ে কি করবেন? আমার হাত ঠান্ডা হয়ে গেছে, আপনার হাতের উষ্ণ ছোঁয়ায় আমার হাত গরম করব। কই দিন। আমার হাত বাড়াতে গিয়ে দেখি হাত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পুতুল আমার এমন অবস্থা দেখে কাঁপা হাতটা ওর হাতের ভিতর নিয়ে গেল। আমার হাতের আঙুলের ভিতর ওর আঙুল ঢুকিয়ে দিয়ে আঁকড়ে ধরলো হাত। হালকাভাবে চাপ দিচ্ছে, আর অন্যদিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ওর হাতের ছোঁয়ায় যেন এক অন্যরকম ভালো লাগায় শিহরিত হচ্ছে আমি। প্রতিবার হাত চেপে ধরাতে যেন কেঁপে উঠছি আমি। এ প্রথম কোনো মেয়ের হাত ধরেছি তো, তাই মনে হয় এমন হচ্ছে। আমরা নদীর পার গেটে আসছি। আমার চুপচাপ থাকা দেখে পুতুল বলল, কি হলো, এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলেন। কি বলবো? খারাপ লাগলে কি আমার হাত ধরে হাঁটতে? আমি কিছুই বললাম না। এই মেয়েটা এত চঞ্চল, ভিতরে এত সুন্দর, তা বাহির থেকে দেখলে বোঝা যায় না। আমরা গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার হাতটা এবার দু হাতের মাঝখানে নিয়ে চেপে ধরলো। কি মনে করে যেন পুতুল আমার মুখ পানে একই দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস আমার নেই, তাই নদীর দিকে তাকিয়ে থাকলাম। ওর এভাবে তাকিয়ে থাকা আমার প্রচুর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। ওর ধ্যান বাংলো ফোনের রিংটোনে। হয়তো কোনো কিছু আজ ঘটিয়ে ফেলতো পুতুল। ওর ফোন হাতে নিয়ে কল রিসিভ করে বলল, বাবা আসছি। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, বাবা ফোন দিয়েছে, চলেন বাসায় যাই। রিকশায়ও হাত আঁকড়ে ধরে বসে থাকলো। বাসার সামনে চলে এসেছি। আঙ্কেল এভাবে দেখলে খারাপ ভাবতে পারে, তাই বললাম, বাসার সামনে এসে গেছে, এবার হাতটা যদি ছাড়তেন। নীলা আমার হাত ছেড়ে রিকশা থেকে নেমে ভাড়া দিবে বাসার ভিতরে চলে গেল। আমিও রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। পুতুল কিছুক্ষণ পর আমার রুমে এসে বলল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে শুয়ে আছেন কেন? যান ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেন, আমি চা নিয়ে আসছি। পরে ফ্রেশ হব। পুতুল কিছুটা রেগে বলল, কোনো কথা শুনতে চাই না, আগে উঠুন ফ্রেশ হন। পুতুল আমাকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক, কেমন অধিকার খাটানো শুরু করে দিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখি পুতুল চা নিয়ে এসেছে। চা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, চা খেলে সব ক্লান্তি চলে যাবে, আমি ফ্রেশ হয়ে আসি, আপনি রেস্ট নিন। পুতুল চলে গেছে। মেয়েটা চায়ের হাত দারুণ, রান্নার হাতও খারাপ না, বেশ লাগে ওর হাতে রান্না। এখন ঘুম থেকে উঠে সকালেই পুতুল উঠায় আমাকে। মেয়েটা খুব কেয়ার করে আমায়, ভালোই লাগে আমার। কিন্তু আমি বুঝি ও কি চায়। কেন ও এমন অধিকার খাটায় আমার উপর? এ যে হবার নয়, আমি তো এতিম, চাইলেও পারবো না আমার সাথে ওকে জড়াতে। বেশ কিছুদিন পর কলেজে আমি আর জনে বসে আছি, তখন তারিন আমাদের কাছে আসলো। তারিন মেয়েটা খুব ভালো জানে আমাকে, তো কাছে এসেই বলল, হাই জনি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই সোহেল, চলো তো, কোথায়? তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব। তুমি একা যাও, আমি যেতে পারবো না। তারিন আমার হাত ধরে বলল, চলো না, যাবো আর আসবো। তুমি যাও না একটু কষ্ট করে। দেখো না জনি, ওকে একটু আমার সাথে আসতে পারো না? মেয়েটা এত করে বলছে যখন, যা না। সত্যি আমার খারাপ লাগছে, তুমি একা যাও। তোমার খারাপ লাগা আমি দূর করে দেবো, তুমি চলো। এই বলে আমাকে তারিন টানতে টানতে নিয়ে চলে গেল। কলেজের সামনে থেকে রিক্সা নিয়ে চললো শপিং মলে। কেনাকাটা অনেক করলো তারিন। আমার জন্য শার্ট নিতে চেয়েছিল, আমি না বলাতে নেয়নি। তারপরেও জোর করে একটা ঘড়ি দিল। সেখান থেকে গেলাম কসমেটিক্সের দোকানে। কপাল গুনে দেখা হয়ে গেল পুতুলের সাথে।
আনিশাকে নিয়ে এসেছে পুতুল। তারিনের বান্ধবী হলো আনিশা, আর আনিশার বান্ধবী হলো পুতুল। পুতুল আমাকে আর তারিনকে একসাথে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। এর এই চাওয়া দেখে আমার ভয় লাগছে। আমি পুতুলকে জিজ্ঞাসা করলাম, আপনিও মার্কেটে আসছেন, কিছু কিনবেন নাকি? আমার কথার কোনো জবাব দিল না, একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আনিশা বলল, কিরে তারিন, তখন জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবি কি না, তখন তো না করে দিলি, আর এখন সোহেলের সাথে মার্কেট করতে চলে এলি। খুব উন্নতি হচ্ছে তোর। ধুর, কি যে বলিস না তুই। তা তোরা কি কিনলি? না, কিছু কিনিনি, কিনবো। আচ্ছা, তোরা কেন, আমরা ওদিকে যাচ্ছি। পুতুল কোনো কথা বলল না, শুধু আমার চোখের দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর কি হলো আবার? ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেলাম আমরা। তারিন কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। বাসায় ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। রুমের ভিতর ঢুকতেই দেখি পুতুল বসে আছে রুমে। ওর চোখ দেখে খুব ভয় করলো, রক্তবর্ণ ধারণ করেছে ওর চোখ। আমি কাছে যেতেই পুতুল উঠে আমার কলার ধরে দেয়ালের সাথে ঠেসে ধরলো। কি 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 করছেন? পুতুল আমার মুখের খুব কাছে এসে বলল, এমন কোনো কাজ করবি না যাতে আমার রাগ ধরে রাখতে না পারি, আমার মেজাজ যাতে গরম না হয়। এবার আমার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। পুতুল আমার হাত থেকে এক টান মেরে ঘড়িটা ছিঁড়ে ফেলল। আমি হাঁ করে তাকিয়ে আছি। তারপর পুতুল ঘড়িটাকে এক আছাড় মেরে চুরমার করে দিয়ে রাগে গটগট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ওর রাগ দেখে আমি তো অবাক। এই সামান্য ব্যাপার নিয়ে ও এমন করবে তা আমি ভাবতে পারিনি। পরের 3 দিন আমার সাথে কথা বলেনি পুতুল। আমি বললেও চুপ থাকতো। বুঝলাম আমার উপর বেশ রেগে আছে। চতুর্থ দিন আমি টিউশনি থেকে এসে দেখি পুতুল আমার রুমে বসে আছে। আমি কাছে যেতেই পুতুল বলল, হাতটা দিন। আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছি। পুতুল বিরক্ত হয়ে আমার হাতটা ছো মেরে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল। বেশ চমৎকার তো ঘড়িটা। পুতুল আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে চলে গেল। মেয়েটার মাঝে মাঝে হয়টা কি। কিছুক্ষণ পর পুতুল চা হাতে আমার রুমে আসলো, অন্যদিকে তাকিয়ে আমার দিকে চা বাড়ালো। আমি ওর হাত থেকে চা নিলাম। পুতুল আমার পাশে চুপটি করে বসলো। আমি চা খেতে লাগলাম। আমি আবার চা পাগল। চা খাচ্ছি, হঠাৎ পুতুল শান্ত গলায় বলল, আমি চাই না আপনি তারিনের সাথে মিশেন বা কথা বলেন। আমি চুপ করে চা খাচ্ছি। পুতুল আমার কোনো জবাব না পেয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলেছি আমি? জি কি বলছেন? তারিনের সাথে যেন আর না দেখি, ওর সাথে আর মিশবেন না, আমার ভালো লাগে না। কি বলেছি বুঝতে পেরেছেন তো? জি বুঝেছি। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ওর এই হাসি দেখলে আমার সব থমকে যায়। আমি হা হয়ে তাকিয়ে আছি পুতুলের দিকে। পুতুল আমার কাছ থেকে আমার অর্ধ খাওয়া চা নিয়ে খেতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। কলেজে নতুন একটা মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের সাথে ভর্তি হয়েছে। দেখতে মাশাআল্লাহ। আমি জনি বসে আছি কলেজের চত্বরে। তখনই সেই নতুন মেয়েটা আসলো আমাদের কাছে। হাই, আমি নূপুর। জনির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি জনি। নতুন নাকি? জি। আচ্ছা, পরিচিত হও। এ হলো সোহেল, আমার বন্ধু। হাই, হ্যালো। আমিও কি তোমাদের বন্ধু হতে পারি? কেন? আরে ইয়ার, হতে চাচ্ছে হোক না। আচ্ছা, ফ্রেন্ড। জনি, আমি তো আজ নতুন আসলাম, ক্লাস কোনটা চিনি না। নো প্রবলেম, আমাদের সাথে চলো। তারপর নূপুরকে নিয়ে আমাদের ক্লাসের দিকে এগোতে লাগলাম। এসব কিছু পুতুল আর আনিসার চোখ এড়ালো না। কিছুদিনের মধ্যে নূপুর হয়ে উঠল আমাদের একজন। মেয়েটা মিশুক প্রকৃতির বলা যায়। তো আমরা 3 জন বসে কলেজের ক্যান্টিনে কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আড্ডা তো বোঝেনি, হাসাহাসি একটু হয়ই। তখন কোথা থেকে যেন আনিসা চলে আসলো আমাদের সামনে। দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে। আনিসা আমাকে আর নূপুরকে বলল, তোমরা একটু ক্যান্টিনের বাইরে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি আর নূপুর বাইরে চলে গেলাম। জনিও আমাদের সাথে চলে আসতে চাইলে আনিসা তার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। জনি আনিসার কথাবার্তা। কি হয়েছে তোমার? কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করবে? যার তার সাথে মিশবে, আনন্দ করবে, হাসাহাসি করবে? কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, তোমার ব্যক্তিগত ব্যাপার না। আমাকে কষ্ট দিয়ে তুমি অন্য কারোর সাথে মিশতে পারো না, হাসাহাসি করতে পারো না। আমি কাউকে কষ্ট দেই না। ইচ্ছাকৃত কেউ কষ্ট পেলে তাতে আমার কি? আর আপনি বা ইচ্ছাকৃত কষ্ট পাচ্ছেন কেন?
আনিসা এবার জনির হাত চেপে ধরে কেঁদে দিয়ে বলল, তুমি এমন করছো কেন? আমি আর নিতে পারছি না, এত কষ্ট আর নিতে পারছি না। আমি মানছি আগে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন বিশ্বাস করো, তোমাকে খুব ভালোবাসি। তুমি যা করতে বলবে আমি তাই করব। প্লিজ আমাকে তবুও মাফ করে দাও। দেখুন, হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে। আর আপনাকে আমি মাপ অনেক আগেই করে দিয়েছি। নতুন করে ভালোবেসে আর কষ্ট পেতে চাই না। যেভাবে আছি বেশ আছি। আমার মতো ফকির আপনার সাথে যায় না। আপনাদের মতো বড়লোক কাউকে খুঁজে নিন। জনি আনিসার কাছ থেকে হাত ছাড়িয়ে বাইরে চলে আসলো। জনির চোখ কীরকম ভেজা ভেজা দেখাচ্ছে। আমাদের কাছে আসতেই বললাম, কি ব্যাপার, কি বলো রে আনিসা তোকে? সেসব তোর জানা দরকার নেই। এই নূপুর, চল ক্লাসে যাই। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। আনিসা হয়তো ক্যান্টিনে বসে বসে কাঁদছে। আমার নূপুরের সাথে মিশাটাও পুতুল ভালোভাবে নিচ্ছে না। কলেজে আসলে চোখে চোখে রাখছে। তারিনের সাথে দেখা হয় না কয়েকদিন, শুনেছি গ্রামের বাড়িতে গিয়েছে। বাসায় পুতুল আমাকে এক্সট্রা কেয়ার করে। কখন কি লাগবে না লাগবে তার খোঁজখবর রাখে। আমার জামা কাপড়ও ধুয়ে দেয়। আমি বুঝি তো কেন এমন করে, কিন্তু আমি তো ছন্নছাড়া। আমার কি আর এসব মানায়? কলেজ চত্বরে বসে আছি আমরা তিনজন, হঠাৎ তারিনের দেখা। তারিন আসলো আমাদের কাছে। অনেক দিন পর দেখলাম ওকে। এসে জনিকে বলল, জনি, আমি একটু সোহেলকে নিয়ে ক্যান্টিনে যাই, একটু পর চলে আসবো। এই বলে আমার হাত টানা শুরু করলো। আরে বলে তো যাও, কেমন আছো? অনেক দিন পর দেখলাম তোমাকে। ভালো আছি, এসে কথা বলবো। আমি আর ওর সাথে যাওয়ার জন্য অমত করলাম না। আমাকে এইভাবে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একজনের চোখ এড়ালো না। দুজন গিয়ে ক্যান্টিনে বসলাম। 2 কাপ কফির অর্ডার করলাম। তো তারিন, খবর কি তোমার, কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। আমাকে এভাবে টেনে আনার কি দরকার ছিল? আমাকে বললেই তো তোমার সাথে চলে আসতাম। অনেকদিন দেখি না তো তোমাকে, তাই। আমাকে দেখার কি আছে? তোমার ভেতর থেকে বাচ্চামো স্বভাবটা এখনো গেল না। আমি তো বাচ্চাই। তারিনের সাথে আড্ডা দিয়ে ক্লাস করতে চলে গেলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি পুতুল রুমে বসে আছে। আমি কিছু বলার আগে আমার গালে ঠাস করে একটা সজোরে থাপ্পড় মারল। ঝিম ঝিম করে উঠল মাথাটা। তারপর শুনতে পেলাম ওর চিৎকার। তোকে কতবার বলেছি ওই মেয়েটার সাথে কথা বলবি না, তারপরও ওর সাথে ক্যান্টিনে যাস, কফি খাস। ওর সাহস কি করে হয় তোর হাত ধরার? আমি চুপ করে থাকলাম, কিছু বলা দরকার। তারপরেও আমি গালে হাত দিয়ে চুপ করে আছি। পুতুল আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমার কোনো প্রতিউত্তর না পেয়ে আমাকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওকে কি করে বুঝাই দে তারিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনিই পেটে অনেক ক্ষুধা, তারপর আবার বিনা কারণে এরকম থাপ্পড়। মনটাই খারাপ হয়ে গেল। তাই আজ আর টিউশনিতে গেলাম না। জনির মেসের দিকে যাওয়া যাক, সেখানে গেলে মনটা একটু ভালো হবে। তাই ওর মেসের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। জনির মেসের সামনে আনিসা তার গাড়ির সাথে হেলান দিয়ে মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে জনের রুম বরাবর তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি। কিছুক্ষণ পরপর জনের জানালা দিয়ে উকি মেরে দেখছে। আমি আর না দাঁড়িয়ে জনির মেসের ভিতরে ঢুকলাম। জনিকে দেখে বেশ চিন্তিত মনে হলো। তাই বললাম, কী রে, কী হয়েছে, এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? আর বাইরে দেখলাম আনিসা দাঁড়িয়ে। সেটাই তো বেশ চিন্তার। তোকে বলছিলাম না যে আমি একজনকে ভালোবাসতাম? বলেছিলি, বাট দেখালি না তো। এই আলিশাই সেই আলিশা। আমি আগে থেকে সন্দেহ করেছিলাম তোদের দুজনকে। আচ্ছা যাই হোক, ওকে ভিতরে নিয়ে আসি। না, একবার ধোঁকা দিয়েছিল, আবার সেই ধোঁকায় পড়তে চাই না। কখন এসেছে আনিসা? কলেজ ছুটির পর থেকে। সেই দুপুর থেকে এখন দাঁড়িয়ে আছে মেয়েটা। সন্ধ্যা হতে চলল। তুই মানুষ, ভিতরে নিয়ে আয়। না, আমি তাহলে ওকে চলে যেতে বলি। তোর যাওয়া লাগবে না, আমি বলেছি ওকে। তো কি বলেছিল আনিসা? কি আর বলবে, বলেছে আমি যতক্ষণ বুকে জড়িয়ে না নিব ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না। তো যা, মেয়েটিকে বুকে জড়িয়ে নে। আমি কি ওকে ভালোবাসি যে ওকে বুকে জড়িয়ে নেব? মিথ্যা বলছিস কেন? তুইও তো মেয়েটাকে ভালোবাসিস। না, বাসি না। তো
তোর চোখ তো তাই বলছে, তুই ওকে ভালোবাসিস। আমি কিছু জানি না, কিছু জিজ্ঞেস করিস না আমাকে। দেখ, হয়তো একবার তোকে ধোকা দিয়েছে, তাই বলি কি আবারও ধোকা দিবে? মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসে তোকে, ওর চোখ তো আর মিথ্যা বলছে না। জনি উঠে আবার বারান্দায় গিয়ে আনিসাকে দেখতে লাগলো। আনিসা ওর দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি পিছন থেকে বললাম, দেখ, মেয়েটার চোখ দিয়ে তোর ভালোবাসার অশ্রুকণা ঝরছে, এখনও বলবি ও তোকে ভালোবাসে না, তোকে ধোকা দেবে? জনি আমার কথায় চমকে গেল। যা, সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, মেয়েটাকে আর কষ্ট দিস না। যে ভুল করে, ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করে দিতে হয়। যা, ওকে বুকে জড়িয়ে নে। তুই যতক্ষণ ওকে বুকে জড়িয়ে না নিবি ততক্ষণ ও এখান থেকে যাবে না। তুই এতদিনে বুঝিসনি ও কতটা জেদি। ওকে তুই আমার থেকে বেশি চিনিস। আমার দিকে না তাকিয়ে যা, ওকে বুকে জড়িয়ে নে। মেয়েটা তোকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। যা। আমি জনিকে ঠেলে রুম থেকে বাইরে বের করে দিলাম। পাগল ছেলে একটা। জনি নিচে গিয়ে আনিসার সামনে দাঁড়ালো। আনিসা এক দৌড়ে জনির বুকে ঝাঁপিয়ে পড়ল। বুকের ভিতর মুখ গুজে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে আর কষ্ট দিও না, আমি আর সইতে পারছি না, তুমি ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ একবার জড়িয়ে নাও। জনি আর অভিমান ধরে রাখতে না পেরে আনিসার সাথে কেঁদে দিয়ে বলল, আর কখনো যদি ধোকা দেওয়ার চেষ্টা করো তখন দেখো। না, খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাব না। জনি আমাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? তোদের রোমান্স দেখার লোভটা সামলাতে পারলাম না, তাই চলে আসলাম দেখতে। যা, রুমে গিয়ে বস, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। তারপর জনি আনিসাকে আনিসার গাড়িতে করে নিয়ে চলে গেল। ওদের এভাবে দেখে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। জনির মেসে বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। চেয়ে দেখি পুতুল। কল রিসিভ করে চুপ করে থাকলাম। কি হলো? কোথায় আপনি? আমি চুপ করেই থাকলাম। কি হলো, কথা বলছেন না কেন? কোথায় আপনি? জনির মেসে। তাড়াতাড়ি চলে আসুন, আমি বসে আছি। কিছুক্ষণ নীরবতা চলল দুপাশে, তারপর কলটা কেটে দিলাম। মন ভালো করতে এসেছি, মন ভালো হয়ে গেছে, এবার বাসার দিকে যাওয়া যাক। হালকা অন্ধকারে হাঁটা ধরলাম বাসার পথের দিকে। হাঁটতে হাঁটতে একটা বিষয় চিন্তা করতে লাগলাম। হালকা অন্ধকারে হাঁটা ধরলাম বাসার পথের দিকে। হাঁটতে হাঁটতে একটা বিষয় চিন্তা করতে লাগলাম। পুতুল হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু এ যে হবার নয়। এটা শুনলে হয়তো আঙ্কেল কষ্ট পাবে। না, যে আমাকে এই শহরে আশ্রয় দিয়েছে তার মনে আমি কষ্ট দিতে পারি না। কালই মেসে উঠতে হবে, এখানে আর থাকা যাবে না। আমার মতো একটা এতিম ছেলের সাথে জড়িয়ে পুতুল কেন তার ফুলের মতো জীবনটাকে নষ্ট করবে? ও অনেক নামি দামি ছেলে পাবে, হয়তো আঙ্কেল ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। না, থাকা যাবে না। নানার সম্মানটুকু বজায় রাখতে হবে। এসব কথা ভাবতেও আমার খুব কষ্ট লাগছে। আমিও তো পছন্দ করি। মন কি আর এসব বোঝে? মনকে তো আর মানাতে পারছি না। মনকে কি বলে বোঝাবো? না, মন যাই বলুক, নিজে কষ্ট পেলেও সবাইকে তো খুশি রাখতে পারবো। জনের কাছে কল দিলাম। কিরে শালা, তুই কোথায়? তোকে না বসতে বললাম? চলে এসেছি। আচ্ছা, তোর মেসে কি থাকার মতো জায়গা হবে? কেন, আর কে থাকবে? আমি থাকবো। তুই মেসে থাকবি কেন? পরে বলবো, জায়গা আছে কিনা বল। আছে। কাল আসছি। কল কেটে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দরজা খোলা, তাই ভিতরে ঢুকে দেখি পুতুল দরজার পাশে বসে আছে, চোখ জোড়া লাল হয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? খেতে বসুন। আঙ্কেল কোথায়? আপনি বসুন, আমি ডেকে আনছি। একটু পর আঙ্কেল আসলো, আমরা তিনজন খেতে বসলাম। কাল চলে যাব, তাই ভাবলাম এখন বলা যাক আঙ্কেলকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। আমি মেসে উঠতে চাচ্ছি। পুতুল খাওয়া থামিয়ে দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। আমার বাসায় কোনো সমস্যা? জি না আঙ্কেল। তাহলে? আপনাদের বাসায় আর কতদিন? মেস ঠিক করেছি, কাল চলে যাব। আমি কথা বলতেই পুতুল তার নিজের খাবারে পানি ঢেলে রুমে চলে গেল। দেখো, যাবো বললেই হলো নাকি? আর মাত্র একটা বছর, তারপর চাইলেও আটকাতে পারবো না। না আঙ্কেল, মেস ঠিক করেছি। কথা বাড়িও না, চুপচাপ খাও। বেশি কিছু বলার আর সাহস পেলাম না। রাতটা নির্ঘুমেই কাটলো। সকালে উঠে আঙ্কেলের কাছে চলে গেলাম। শেষ মেস বলে দেখি একটু পর আর ওনাকে পাওয়া যাবে না, কলেজে চলে যাব, তাই ওনার কাছে চলে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছে।
আমি বললাম, আঙ্কেল। উনি আমার দিকে ঘুরে তাকালেন। আঙ্কেল, আমি একটু পর চলে যেতে চাচ্ছি। শোনো, এত চালাকি করো না। তুমি যেতে চাইলেই আমি তোমাকে ছাড়ছি না। জানি না হঠাৎ কী কারণে চলে যেতে যাচ্ছ, কিন্তু তোমার নানা তোমাকে আমার কাছে আমানত হিসাবে পাঠিয়েছে। তাছাড়া তোমার নানার কাছে আমি কি জবাব দেব? আমি নানাকে বুঝিয়ে বলবো। বেশি কথা বলো না। হঠাৎ পুতুল রুম থেকে বেরিয়ে ওর বাবাকে বলতে লাগলো, বাবা, তুমি কলেজে যাও, দেখিও কি করে যায়। খুব সাহস পেরেছে না? কি হলো, তুমি যাচ্ছ না কেন? যাও, ওকে আমি দেখছি। পুতুলকে দেখেই তো আমি ভয় পেয়ে গিয়েছি। ওর চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মুখ অসম্ভব লাল। আমি আমার রুমে চলে আসলাম। পুতুল হঠাৎ আমার রুমে আসলো, তারপর দরজাটা আটকিয়ে দিল। কি করছেন কি? দরজা আটকিয়েছেন কেন? আঙ্কেল দে। আর কিছু বলতে দিল না, ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া আটকিয়ে দিল। পুতুল এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। না চাইতো আমার হাত দুটো ওকে আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর ছাড়ল। তারপর আমাকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে দিল। বুকের উপর উঠেই শুরু করলো মাইর দেওয়া। কুত্তা, কিছু বলছি না বলে বেশি বার বেড়ে গেছিস। কই যাবি? হ্যাঁ, আমাকে রেখে তুই কই যাবি? তোর ঠ্যাং আমি ভেঙে ফেলবো। কি করছেন? ব্যথা পাচ্ছি তো। লাগছে তো। লাগুক, বেশি করে লাগুক। আমার সাথে অভিমান করে চলে যেতে চাচ্ছিস? থাপ্পড় দিয়েছি বলে অভিমান করেছিস? হ্যাঁ, তোকে মেরে তোর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। তোকে খুন করে ফেলবো। তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, বুঝলি? এবার তো থামুন, যাব না তো বলছি। আমাকে আরও কিছুক্ষণ মেরে ক্লান্ত হয়ে বুকে শুয়ে পড়ল। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? কেন তোর এত কেয়ার করি? কেন তোকে মারি? বুঝি বলেই তো চলে যেতে যাচ্ছি। কথা বলতেই পুতুল বুকের উপর থেকে মুখ উঠিয়ে আমার চোখের দিকে তাকালো। দেখুন, কেন আমার মতো একটা এতিম ছেলের সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছেন? পুতুল ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। আর যদি নিজেকে এতিম বলেছিস, তখন দেখিস কি করি তোকে। যতই যা বলুন, এটাই বাস্তব যে আমি এতিম। আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। আপনার বাবাও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার মতো চালচুলোহীন ছন্নছাড়া ছেলের জন্য কেন আপনার বাবার স্বপ্ন নষ্ট করবেন? আমি এত কিছু বুঝি না, তোকে ভালোবাসি ব্যাস। ওর বুকের ভিতর মুখ ঘষতে ঘষতে বললাম, তোর বুকই আমার স্থান ঠিকানা। কেন এত ভালোবাসেন? নাকি দয়া দেখাচ্ছেন? আমি এত কিছু বুঝি না, শুধু জানি তোকে ছাড়া আমি বাঁচব না। হইছে, এবার বুক থেকে নামেন। আপনার বাবা কি না কি মনে করবে? বাবাকে কলেজে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার আপনি আপনার রুমে যান। না, আপনার বুকে ঘুমাবো। কাল সারা রাত একটুও ঘুমোতে পারিনি। কিছুক্ষণ নীরবতা চলল দুজনের ভিতর। তারপর পুতুল আবার বলল, আমাকে ভালোবাসেন তো? দেখো, শুধু শুধু আমার মতো আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটে ওর আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, আমি এত কিছু শুনতে চাইনি। ভালোবাসেন কিনা বলেন। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসি, অনেক আগে থেকে। তাহলে আমাকে ঘুমোতে দিন। দেখো, বাস্তবতা বলে একটা কথা আছে। বাস্তবতার কাছে আমাদের ভালোবাসা হার মানবে। তোমার বাবা কি মানবে কখনো এই সম্পর্ক? কখনোই না। একটু বোঝার চেষ্টা করো। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমায় ছাড়া থাকতে পারবেন? আসলেই পুতুলকে ছাড়া কি থাকতে পারবো? চুপ করে থাকলাম আমি। জানতাম পারবেন না। বাবাকে আমি ম্যানেজ করে নিব। দেখো, অনেক কষ্ট নিয়ে বড় হয়েছি। তোমাকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না। আমার ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দিব। এখন কোনো কথা বলবেন না, চুপচাপ এভাবেই থাকুন। হইছে, এবার ওঠো, অনেক ক্ষুধা লাগছে। পুতুল আমার বুক থেকে উঠতে উঠতে বলল, আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসেন। পুতুল নাস্তা রেডি করতে চলে গেল। কিছুক্ষণ পর দুজন একসাথে নাস্তা করলাম। আমাকে আর কলেজ যেতে দিল না পুতুল। দিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিলাম দুজন। পরদিন আমরা দুজন এক রিকশায় কলেজে গেলাম। জনি আর আনিসাকে একসাথে দেখা যাচ্ছে কলেজে। পুতুল আর আমার হাত ধরে হাঁটছে। যেই তারিনকে আসতে দেখলো পুতুল, তখনই আমার হাতটা আরও ভালো করে আঁকড়ে ধরল।
তারিন হা হয়ে শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। তারিনের কাছে গিয়ে বললাম, কেমন আছো? তখন তারিনের হুঁশ আসলো, আমার দিকে তাকিয়ে বলল, ও তোমাকে এইভাবে ধরে আছে কেন? আমি কিছু বলার আগেই পুতুল আমাকে আর একটু ভালো করে আঁকড়ে ধরে বলল, কতটা কাছের হলে এইভাবেই আঁকড়ে ধরতে পারে তুমি জানো না? তারিন আমার দিকে তাকিয়ে বলল, ও কি বলছে এসব সোহেল? উনি কি বলবে? আমরা একে অপরকে ভালোবাসি, তাই তো এইভাবে হাঁটছি। সোহেল, ও কি সত্যি বলছে? পুতুল আমার চোখের দিকে তাকালো। আমি পুতুলের চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ ও ঠিক বলছে। পুতুলের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখতে পেলাম। তারিন কিছুটা আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো, খুব মানিয়েছে তোমাদের। চলো আজ আমরা একসাথে কফি খাবো। না, আজ না, অন্যদিন খাবো। তারিন চলে গেল। এবার গেলাম জনির কাছে। আহ কি প্রেম রে! আনিসা জনির কাঁধে মাথা দিয়ে বসে আছে। কিরে বেটা, আনিসাকে পেয়ে আমাকে ভুলে গেলি? কি যে বলিস না, তোকে কি ভোলা যায়? বস এখানে। ও মা, পুতুল যে! আজ দুজন একসাথে? ব্যাপার কি সোহেল, কাজ কি হয়ে গেছে? পুতুল কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে আমার হাত শক্ত করে চেপে ধরল। কি যে বলিস না! তা আনিসা, খবর কি? তোমাদের প্রেম কেমন চলছে? চলবে কি, এতদিন পর কাছে পেলাম, কই একটু ভালোবাসবে, তা না, আমাকে সময়ই দিচ্ছে না। হা হা হা, এ ব্যাপার? তা গলা জুড়িয়ে নিলেই তো পারো। সেইটাই তো চাচ্ছি, আর অল্প কিছুদিন, তারপর গলায় ঝুলিয়ে নেব। পিছন থেকে হঠাৎ নূপুর বলে উঠল, বাহ, বেশ ভালোই তো। দুই বন্ধু দুজন পেয়ে আমাকে ভুলে গেল। আরে পাগলি, কাছে আয়, তোকেও একটা দাঁড়িয়ে দেব। আমার ওসব দরকার নেই, এইভাবে আছি, বেশ আছি। চলো আজ একসাথে কফি খাওয়া যাক। খারাপ না, চলো। সবাই মিলে ক্যান্টিনে চলে গেলাম। কফির বিল অবশ্য আনিশা দিয়েছে। বেশ কিছুদিন হলো গ্রামে যাওয়া হয় না। নানাকে দেখার জন্য মনটা আনচান আনচান করছে, তাই ভাবলাম কিছুদিন নানার কাছ থেকে ঘুরে আসি। কলেজের প্রিন্সিপাল যেহেতু আঙ্কেল, তাই ছুটিটা ওনার কাছ থেকে নিতে হবে। তাই ভাবলাম রাতে খাওয়ার সময় বলে দেখি। রাতে আমরা তিনজন খেতে বসলাম। আঙ্কেল, নানার কাছে অনেক দিন যাওয়া হয় না, একটু দেখতে যেতে চাচ্ছিলাম। যাবে, সমস্যা কি? না মানে কলেজ থেকে ছুটি লাগতো। সে তোমার চিন্তা করতে হবে না। কাল একটা ছুটির অ্যাপ্লিকেশন জমা দিও। তা কবে যেতে চাও? পরশুদিন। ঠিক আছে। আমি খেয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর পুতুল আসলো আমার রুমে। ওই, আপনি কোথায় যাবেন? নানার বাসায়। আমাকে ফাঁকি দেওয়ার ধান্দা না? কি যে বলো না, তোমাকে ফাঁকি দেব কেন? না, আপনি গেলে আর আসবেন না, আমি যেতেই দেব না। আরে পাগলি, যাবো আর আসবো। এবার কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া, আমিও যাব আপনার সাথে। দেখো পাগলামি করো না, দুদিনের জন্য যাবো আর আসবো। তাছাড়া গ্রামের বাড়িতে থাকতে পারবে না, একটু বোঝো। না, আমি কিছু বুঝতে চাই না, আমি আপনার সাথে যাব, ব্যাস। আচ্ছা যেও, আগে তোমার বাবার থেকে অনুমতি নিয়ে নাও আগে। নিব। বাবা আমাকে না বলবে না। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার রুমে যাও, গিয়ে ঘুমাও। আর একটু থাকি না? না, আর থাকা লাগবে না, যাও, তোমার বাবা আবার অন্য কিছু ভাববে, যাও। পুতুলকে পাঠিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর পুতুল কলেজে চলে গেলাম, সাথে আনা অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসলাম। আমি, পুতুল, জনি বসে আছি, তখন জনি বলল, কিরে, ওটা কিসের কাগজ জমা দিয়ে আসলি? ছুটির অ্যাপ্লিকেশন, 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি, তুই চল। না রে, আমি ছুটি নেইনি। আরে বেটা চল, ওটা পুতুল ম্যানেজ করবে। আচ্ছা ঠিক আছে, কবে যাবি? কাল। আনিসা আসলো আমাদের কথার মাঝে। আনিসা জনির পাশে বসতে বসতে বলল, হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালো। কিরে পুতুল, তোকে খুশি খুশি লাগছে, কি ব্যাপার? কাল ওনার সাথে ওনার গ্রামের বাড়ি যাচ্ছি। তাই নাকি? সাথে জনিও যাচ্ছে। আনিসা এবার জনির দিকে ভ্রু কুচকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? তুমি ওদের সাথে যাচ্ছ? অনেকদিন কোথাও যাওয়া হয় না তো। আমাকে একবার বলছো তুমি?
আরে তুমি রেগে যাচ্ছ কেন? এইমাত্র সোহেল যাওয়ার জন্য বলল, আর আমিও এইমাত্র যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমিও যাব, তোমাকে না দেখে থাকতে পারবো না। কি সোহেল, আমাকে নিবে না? অবশ্যই নেব। শুনছো, সোহেল নেবে, আমিও যাব। কি পাগলামো করছো? আমি 2 দিন থেকে চলে আসব। না, আমি যাব। তুমি বোঝার চেষ্টা করো, তুমি কখনো গ্রামের বাড়ি যাওনি, তাছাড়া থাকতে পারবে না ওখানে। আমি পারবো, তুমি পারলে আমিও পারবো। তুমি এসির ভিতর থেকে বড় হয়েছো, ওসব জায়গায় থাকার তোমার কোনো অভ্যাস নেই, সো যাওয়া লাগবে না। আনিসা জনিকে টেনে এক কোণে নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজন আসলো। জনিকে দেখে আমি হেসে দিলাম, সাথে পুতুলও। কিরে, তুই হাসছিস কেন? তোর ঠোঁটে আনিসার ঠোঁটে লিপস্টিক আসলো কিভাবে? আনিসা তড়িঘড়ি করে জনির ঠোঁটে লিপস্টিক মুছে দিল। জনি একটু রাগী কণ্ঠে আনিসাকে বলল, তুমিও না কি যে করো। কি করব? তুমি তো আমাকে নিতে চাচ্ছ না। তাহলে আনিসা যাচ্ছে? না। আনিসা জনির দিকে তাকিয়ে বলল, এবার কিন্তু ওদের সামনে আরেকটা নিব। তুমি বোঝার চেষ্টা করো, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আনিসা একটু কাদার ভাব করে বলল, আমি যাব। আমার সমস্যা হলে তুমি তো আছোই। প্লিজ, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। আনিসা খুশিতে জনের গালে চুমু দিয়ে বলল, দুষ্টু মিষ্টি জানটা। ওদের এসব কাণ্ড দেখে আমি আর পুতুল হেসে দিলাম। দিলি তো আবার লিপস্টিক লাগিয়ে। সমস্যা কি? আমার জিনিস, আমি লিপস্টিক লাগাবো, আমি মুছবো। এই শোনো, আমার গাড়িতে করে যাব কিন্তু। না, অত দূরের পথ তোমার ড্রাইভ করার দরকার নেই। এত বছর গাড়ি চালাচ্ছি, কিছু হয়নি, এখনো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। যাবা কবে? কাল সকালে রওনা দেব, তাহলে দিন থাকতেই সেখানে পৌঁছাতে পারবো। তাহলে তো আজই যাওয়ার প্রস্তুতি নিতে হয়। আচ্ছা জনি, চলো, কিছু কেনাকাটা করতে হবে। তুমি পরে কিনে নিও। তোমারগুলোও তো কেনা লাগবে। আমার কিছু লাগবে না। বেশি বুঝো না তো, চলো। তোরাও চল। না, তোমরা যাও। আচ্ছা চলি তাহলে আমরা। আনিসারা চলে গেল। পুতুলের দিকে তাকিয়ে দেখি ওর মুখে কিছুটা মন খারাপের আভা ফুটে উঠেছে। চলো। কোথায়? চলো তো। পুতুলকে নিয়ে একটা শপিং মলে চলে আসলাম। এখানে আসলেন কেন? চলো তো। ওকে একটা শাড়ির দোকানে ঢুকালাম। দেখো তো এই শাড়িটা কেমন লাগে। শাড়ি দিয়ে কি করবেন? তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আপনার পছন্দ হয়েছে? হুম। তাহলে আমারও পছন্দ। শাড়িটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রিকশায় দুজন বসে আছি, তখন পুতুল বলল, হঠাৎ শাড়ি নিলেন কেন? কাল এটা পরে যাবে, তোমাকে গ্রাম্য বধূর সাজে সেখানে নিয়ে যাব। নানা যাতে একবার তোমাকে দেখলেই পছন্দ করে। পুতুল কিছুটা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, কি যে বলেন না। আমার বুঝি লজ্জা লাগে না? কেন? বিয়ের কথা শুনলে লজ্জা লাগে কেন? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই জন্মে আর ছাড়ছি না আপনাকে। রাতে খেতে বসলাম, তখন আঙ্কেল বলল, সোহেল, পুতুল তো তোমার সাথে যেতে চাই। তোমার কি কোনো সমস্যা আছে? কি যে বলেন না আঙ্কেল, আমার আর কি সমস্যা থাকবে? আসলে কাজের জন্য ওকে নিয়ে কোথাও বের হতে পারি না, তাই তোমার সাথে একটু ঘুরে আসুক। জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। তা কাল কখন রওনা দিবে? সকালে রওনা দিতে চেয়েছি। আচ্ছা, তাহলে কাল দুটো টিকিট কিনে রাখবো। তার দরকার নেই, আমার এক ফ্রেন্ডের গাড়ি দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সকালে নাস্তা খেয়ে সব গোছগাছ করলাম। পুতুল রেডি হয়ে আমার রুমে আসলো। ওকে দেখে চোখ ফিরানো দায়। আমার দেওয়া শাড়িটা পরেছে। ওর ফর্সা দেহে কালো শাড়িটা মানিয়ে সে বেশ। অমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? ধ্যাত, কি যে বলেন না। জামা কাপড় গুছিয়েছেন? কিছু জামা কাপড় বাকি আছে। দেন, ওগুলো আমার ব্যাগে নেই। আচ্ছা নাও। ততক্ষণে জনিকে কল দিয়ে দেখি ওরা কত দূর। জনিকে কল দিলাম। হ্যাঁ জনি, কত দূর তোরা? এই তো আমরা চলে এসেছি,
তোরা রেডি হয়ে বাসা থেকে বের হ, তোদের বাসার সামনে থেকে তোদের পিক করব। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমি রেডি হয়ে আঙ্কেলের কাছে বিদায় নিলাম। তোমার নানাকে আমার বাসায় সালাম জানিও, আর সাবধানে যাবে। পুতুল, তুই সেখানে পৌঁছে দিয়ে আমায় কল দিবি। জি বাবা। বাসার সামনে থেকে আনিসা আমাদের পিক করলো। আমি জনি আর আনিসার দিকে তাকিয়ে বললাম, তোদের তো সেই লাগছে রে, একদম নববিবাহিত লাগছে। আনিসা আমাদের দিকে দুটো প্যাক বাড়িয়ে দিয়ে বলল, তোমাদের জন্য। খুলে দেখি মেসিং করা পাঞ্জাবি আর শাড়ি। আনিসা আর জনি বসলো সামনে, আমি আর পুতুল পিছনে। গাড়ি চলছে। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে হাত ধরে আছে আঁকড়ে। শো করে গাড়ি চলছে। গাড়ি চালানোর বেশ এক্সপিরিয়েন্স আছে দেখি আনিসার। আমি ডিরেকশন বলে দিয়েছি, সে অনুযায়ী গাড়ি চালাচ্ছে। গাড়ি কাছ নিচে নামিয়ে দিতেই বাতাসে পুতুলের চুলগুলো দোলা খেতে লাগলো। সে এক অপরূপ সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ল। আমার মুখ ঢেকে গেছে পুতুলের চুলে। আমি তার চুলের সুবাস নিতে থাকলাম। বেশিক্ষণ নিতে পারলাম না। এমন সুন্দর মুহূর্ত ধূলিসাৎ করে দিল জনি। কি রে বেটা, কি করছিস? আমি তাড়াতাড়ি মুখ থেকে পুতুলের চুল সরিয়ে নিলাম। কি করব আর, বসে বসে দেখিস না? তাই নাকি? আমি তো অন্য কিছু দেখলাম। তোরটা তুই নিয়ে থাক না, পিছনে নজর দিস কেন? আচ্ছা, আর দেখবো না। পুতুল কিছুটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে। আনিসা গাড়ি ড্রাইভ করাতে ব্যস্ত। দুপুরে খাওয়ার জন্য গাড়িটা একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালো। বেশ বড় না রেস্তোরাঁটি। ভিতরে ঢুকলাম। খাবার অর্ডার করতে গিয়ে শুনি শুধু মাংস আর বিরিয়ানি আছে। এ দিয়েই চলবে। খারাপ না, কি বলো তোমরা? খাবারে অর্ডার দেওয়া হলো। আনিসা প্লেটে খাবার নিয়ে জনের মুখের সামনে ধরলো। হা করো। তুমি খেয়ে নাও আগে। হা করো তো। আনিসা জনিকে খাইয়ে দিচ্ছে। আমি আর পুতুল হা হয়ে তাকিয়ে আছি। সবার সামনে এভাবে খাওয়াচ্ছে। ওদের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে কি দেখো এভাবে? আনিসা বলল, এখানে এভাবে খাওয়াচ্ছ? ভালোবাসা থাকলে সবখানেই খাওয়ানো যায়। পুতুল এবার আমার চোখের দিকে তাকালো। ওর চোখের ভাষা কিছুটা হলেও বুঝতে পারি, তাই প্লেটে খাবার নিয়ে ওর মুখের সামনে ধরলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে খেতে লাগলো। ওর মুখে তৃপ্তির হাসি লেগে আছে। পুতুল এবার খাওয়া থামিয়ে দিল। কি হলো আবার? পুতুল আমার কাছ থেকে প্লেট নিয়ে বলল, হা করুন। আমি একটু হেসে বললাম, পাগলি একটা, দাও। খাওয়া শেষে সুন্দর করে পুতুল তার হাত দিয়ে আমার মুখ মুছে দিল। গাড়িতে গিয়ে বসলাম আবার। চলতে লাগলো গাড়ি। আমাদের গ্রামের কাছাকাছি প্রায় চলে এসেছি। বিকেলও হয়ে এসেছে। হালকা শীত পড়তে লাগলো। পাশে তাকিয়ে দেখি পুতুল শীতে কিছুটা জড়সড় হয়ে আছে, তাই ব্যাগ থেকে চাদরটা বের করে ওর গায়ে জড়িয়ে দিলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একটা চাদর দিয়ে দূরে রাখতে চান, তাই না? ধুর পাগলি, কি বলো এসব? তোমার শীত লাগছে তাই তো দিলাম। আপনার বুঝি শীত লাগে না? এই শীতে আমার কিছু হবে না। এত বেশি বুঝতে হবে না, চাদরের ভিতরে আসুন। থাক, লাগবে না, নিজের গায়ে ভালো করে জড়িয়ে নাও। পুতুল কিছুটা অভিমান করে তার গা থেকে চাদরটা খুলে সামনে রেখে বলল, বুঝি তো, আমার গায়ের সাথে বাজলে সমস্যা হবে। আমি তো ভালো না, দরকার নেই চাদর। আমি চাদরটা নিয়ে পুতুলকে আরও কাছে টেনে দুজন চাদরের ভিতরে ঢুকে পড়লাম। পুতুল আঁটোসাঁটো করে আমাকে জড়িয়ে ধরল পরম যত্নে। কিছুক্ষণ পর আনিশা গাড়ি থামালো। তাকিয়ে দেখি আনিশা জনিকে জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছে। আনিশা আমাদের দিকে তাকিয়ে জনিকে বলল, গাড়ি ড্রাইভ না করলে পুতুলের মতো তোমার জ্যাকেটের ভেতর ঢুকে যেতাম। আসো। পাগল, গাড়ি ড্রাইভ করবে কে তাহলে? আচ্ছা, কাছে এসো তো। কেন? আসো তো। এই তো আসলাম। আনিশা জনির ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এই কারণে ডেকেছি। তুমি কি যে করো, পিছনে ওরা আছে, দেখো না? ওরা দেখেনি। পাগলি একটা, সব সময় দুষ্টমি করা লাগে। বেশি কথা বলে ঠোঁটে কিস করে দিয়ে ধরে রাখবো। পাগলি, গাড়ি চালাও, শুধু আজে বাজে চিন্তা। গাড়ি চলতে লাগলো। সন্ধ্যার আগাগ দিয়ে বাসায় পৌঁছালাম। পুতুল পুতুল, আমরা এসে গেছি। কি হয়েছে? আমরা আমার নানার বাড়ি এসে গেছি। পুতুল আমাকে ছেড়ে দিয়ে উঠল। ঘুমে ঢুলছে। ঘুমিয়ে গিয়েছিল মেয়েটা। এদিকে আসো। পুতুলের চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম।
গাড়ি থেকে আমরা সবাই নামতেই দেখি নানা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেকদিন পর নানাকে দেখে আবেগ ধরে রাখতে পারলাম না, তাই নানাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। পুতুল বুঝে গেল এটা আমার নানা হয়, তাই সোজা গিয়ে নানার পা ছুঁয়ে সালাম করলো। থাক নানু ভাই, বেঁচে থাকো। নানা আমার দিকে তাকিয়ে বলল, কে রে ও? রফিক আঙ্কেলের মেয়ে। রফিকের মেয়ে? কত ছোট দেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। বেঁচে থাকো নানু ভাই, অনেক বড় হও। নানা এরা হলো আমার ফ্রেন্ড জনি আর আনিসা। আনিসা ও নানার পায়ে ছুঁয়ে সালাম করলো। আয় আয়, ভিতরে আয়। ওদের আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? নানা পুরনো আমলের বিশাল বাড়ি। নানার সাথে আমার এক মামা থাকে, তবে সে আমার আপন মামা না, দূর সম্পর্কে মামা হয়। উনি নানার সব দেখাশোনা করে। ভেতরে গিয়ে বসলাম। নানা রহিমা রহিমা বলে ডাক দিল। রহিমা হলো মামার বউ, মানে আমার মামি। আপন মামি না হলেও মামা আপন ছেলের মতো আদর করে ডাকে আমাকে। কি হয়েছে বাবা? আরে তোমরা চলে এসেছো? কেমন আছো মামি? মামি কিছুটা অভিমান করে বলল, তুই কথা বলবি না আমার সাথে? তুই সেখানে গিয়ে আমাকে একবারও ফোন দিয়েছিস? সরি মামি। মামা কোথায়? বাজারে গেছে। রুমা কোথায়? ওই যে। রুমা আমার 3 বছরের ছোট। রুমা আমাকে দেখে ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কিরে কেমন আছিস? তোমরা আসবে শুনে সে কখন থেকে অপেক্ষা করে বসে আছি। তা আছিস ভালো? হ্যাঁ। রহিমা, ওদের রুম দেখিয়ে দাও, ওরা ফ্রেশ হয়ে আসুক। আসো। আমাদের দুটো রুম দেখিয়ে দেওয়া হলো। আনিসার পুতুলকে দেওয়া হলো এক রুম, আর আমার আর জনির জন্য এক রুম। জনি আনিসার সাথে চলে গেল। পুতুলও মনে করেছি তাদের সাথে যাবে, কিন্তু না, পুতুল আমার রুমে আসলো। ওকে দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছ কেন? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও আপনাকে জড়িয়ে ধরবে কেন? পাগলি, ও আমার মামাতো বোন। বোন হয়তো আমার। বোন হয় বলে এভাবে জড়িয়ে ধরতে হবে নাকি? রাগে গা জ্বলে যাচ্ছে আমার। পাগলি, এতেও রাগা লাগে? একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া কেউ যেন আপনাকে জড়িয়ে না ধরে, শুধু আমি ধরবো। বুঝলাম। এবার আনিসার রুমে যাও। না, আপনার সাথেই থাকবো। পাগলি, আমার সাথে বিয়ের পর থেকো। এখন লক্ষ্মী মেয়ের মতো ওই রুমে গিয়ে ফ্রেশ হও, জামা কাপড় বদলাও। না। এদিকে আসো। পুতুলের কপালে একটা চুমু দিলাম। এবার ভালো মেয়ের মতো যাও। পুতুল চলে গেল। অন্যদিকে আনিসা বারবার জনিকে শাসিয়ে দিচ্ছে। তোমাকে ওই মেয়ের আশেপাশে যেন না দেখি। ও তো আমার ছোট বোনের মতো। আমি এত কিছু বুঝি না। তুমি ওর ধারে কাছে যাবে না, ব্যাস। আমার সাথে সাথে থাকবে, বুঝতে পেরেছ? বুঝলাম। ব্যাগ দাও, রুমে যাই। ব্যাগ আমার কাছে থাকুক, যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবে। এখন এই টাওয়াল ট্রাউজার নিয়ে যাও, ফ্রেশ হয়ে ওখানে চলে আসবে। আমিও ফ্রেশ হচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হলাম। কিছুক্ষণ পর নাস্তার জন্য ডাক দিল। হরেক রকম পিঠা বানিয়েছে। নাস্তা ছেড়ে নানার সাথে বসে গেলাম গল্পে। অনেক দিন পর আমাকে পেয়েছে, তাই নানা গল্পও যেন শেষ হয় না। নানার গল্প কথা মনোযোগ দিয়ে জনি আর আনিসা পুতুল শুনছে। পুতুল আর আমি একদিকে, জনি আর আনিসা একদিকে। ওদের দেখে হাসি পাচ্ছে আমার। আনিসা যেন জনির ভিতর ঢুকে যেতে চাচ্ছে, হয়তো অতিরিক্ত ভালোবাসার কারণ এটা। গল্প শেষে খাওয়ার ডাক পড়ল। সবাই খেতে বসলাম, মামাও বসলেন। খেতে বসে মামার সাথে কুশল বিনিময় করলাম। খাওয়া শেষে রুমে চলে আসলাম। সমস্যা হচ্ছে আনিসাকে নিয়ে। এরকম গ্রামে কখনো থাকেনি সে। পুতুল আমার সাথে গল্প করার জন্য আমার রুমে চলে আসলো। তো কেমন লাগলো সবাইকে? ভালো, আপনি পাশে থাকলে সবই ভালো লাগে। তাই? হুম। থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? বললাম না, আপনি পাশে থাকলে এসব সমস্যা আমার কাছে কিছুই না। ভালো। অন্যদিকে জনি আনিসা গল্প করছে। এখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু হচ্ছে, ও আমি ম্যানেজ করে নেব। তাহলে সমস্যা একটু হচ্ছে। তুমি কাছে থাকলে সমস্যা কিছুটা কমতো। ধুর পাগলি, সব সময় শুধু দুষ্টমি কথাবার্তা।
সত্যি রাতে তুমি আর আমি একসাথে থাকলে ভালো হতো। বিয়ের পরে একসাথে থেকো। এখান থেকে গিয়েই বাবাকে বলে বিয়ের বন্দোবস্ত করতে হবে, একা একা থাকতে পারছি না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে তোমার বাবা বিয়ে দেবে? আনিসা কিছুটা রেগে বলল, দেখো আমাকে রাগাবা নাকি? তুমি কিসের লো ক্লাস? তুমি মোটেও লো ক্লাসের ছেলে না। এই কথা এক সময় তুমিই বলেছিলে আমায়। মুহূর্তে আনিসার মুখটা কালো হয়ে গেল। আগে কি বলেছি সেটা এখনো মনে রেখেছো? আসলে আমি তো খারাপ মেয়ে, তাই কখন কি বলি ঠিক থাকে না। আমার দিকে তাকাও তো। আহা পাগলি একটা, আমি তো দুষ্টুমি করে বলেছি, এর জন্য কাঁদা লাগে? পাগলি একটা। চোখের পানি মুছে দিয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরলাম। ওসব কথা আর বলবা না, আমার কষ্ট হয়। আচ্ছা, আর বলবো না। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, যাও এবার ঘুমোতে যাও। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, যাও এবার ঘুমাতে যাও। সকালে আমি পুতুলের কাছে গেলাম। মেয়েটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, পুতুল পুতুল, সকাল হয়েছে, ওঠো। পুতুল আমার হাতটা আঁকড়ে ধরে বলল, আর একটু ঘুমাই। না, ঘুমাতে হবে না আর। পুতুল আমাকে আরও কাছে টেনে আলতো করে জড়িয়ে ধরে বলল, আসেন, আপনিও ঘুমাবেন। আহা পাগলি, এটা কি করছো? পাশে আনিছা আছে, দেখছো? ওঠো। জোর করে টেনে উঠালাম পুতুলকে। ঘুমে ঢুলছে পুতুল। কোনো রকম ধরে বারান্দায় নিয়ে গেলাম। দেখছো কত সুন্দর সকাল। হুম। পুতুলকে নিয়ে সকাল দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। অন্যদিকে জনি ঘুম থেকে উঠে আনিসার কাছে চলে গেল। যদিও জনি জানে যে এত সকালে আনিসার ওঠার অভ্যাস নেই, তারপরেও একসাথে সকাল দেখার লোভটা সামলাতে পারল না, তাই উঠাতে চলে গেল। আনিসার পাশে বসে আনিসাকে ডাকতে লাগলো। এই উঠো তো, উঠো। জনি যেই হাত দিয়ে টান দিবে তখনই আনিসা জনিকে টান দিয়ে কাছে এনে জড়িয়ে ধরল। কি করছো কি? ছাড়ো আর ওঠো। কোনো কথা বলবে না, চুপচাপ এইভাবে থাকো। দুষ্টুমি করো না। চলো, কত সুন্দর সকাল আজ দেখবে। যেতে পারি এক শর্তে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। পাগল নাকি? সবাই কি বলবে? আমি এত কিছু জানি না, আমায় কোলে করে নিয়ে যাবে ব্যাস। পাগলামি করো না, চলো। আচ্ছা, কোলে নিতে হবে না, একটা লিপ কিস দাও। দূর, দুষ্টুমি করো না তো। ওরা কখন আবার চলে আসে। তোমার দেওয়া লাগবে না, আমারটা আমি দিতে পারি। খপ করে আমার ঠোঁট পড়ে নিল তার ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে একটা মিষ্টি হাসি দিল। হয়েছে এবার, চলো। চলো। আমি পুতুল বারান্দায় বসে আছি। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে বসে বসে সোনালি সকালটা দেখতে লাগলো। ঠিক তখনই জনি আর আনিসা আসলো বারান্দায়। আরে ইয়ার, তোরা এখানে? তোদের ঘুম ভাঙলো? ঘুম আর যেতে পারলাম কই, তার আগেই তো উঠিয়ে দিলে। তোর ঘুম সারা দিনেও হবে না বলছে তোরে। কিছুক্ষণ বারান্দায় বসে ফ্রেশ হয়ে আসলাম আমরা। সকালে নাস্তা দেখেই মন ভরে গিয়েছে। হরেক রকমের পিঠা, খেজুরে গুড়, বাজা মুড়ি ইত্যাদি ইত্যাদি। ওদের নিয়ে বের হলাম আমাদের গ্রামটা দেখতে। বেশ মজাই কাটতে লাগলো দিনগুলো। কাল চলে যাব শহরে, ছুটি শেষ। রাতে খেতে বসে নানাকে বললাম, নানা কাল আমরা চলে যাব। সে কি, কালই চলে যাবি? অনেকদিন পর আসলি, আর কিছুদিন থেকে যেতিস। পাশ থেকে মামি বলল, আমি বলি কি বাবা, সোহেলকে এখানে বিয়ে করিয়ে রেখে দিলেই তো হয়। তা ঠিক আছে, গ্রামের ছেলে গ্রামেই থেকে যাবে। তাছাড়া আমি একা এসব সামলাতে পারছি না। তুই তোর বউকে নিয়ে গ্রামে থাকলি, পাশাপাশি আমার সাথে আমাদের জমাজমি দেখাশোনা করলি। কি বলিস তুই? পুতুল এই কথা শুনে খাওয়া থামিয়ে দিল, আমার চোখের দিকে তাকিয়ে আছে। তোর মামা কতটা অবশ্য খারাপ বলেনি। একমাত্র নাতি তুই আমার। আমি চাই বিয়ে করে তুই আমার সাথেই থাক। কি বলিস? পুতুল আমার হাত চেপে ধরল, চোখ দিয়ে বোঝাতে চাচ্ছে না, বলতে আমি ইশারায় ওকে সম্মতি জানালাম। কি রে, কিছু বলিস না কেন? আমি আর কি বলবো, তবে পড়াশোনা আগে শেষ করতে চাই, তারপর ভাববো। পড়াশোনা বিয়ের পরেও করতে পারবি।
আচ্ছা আমি ভেবে তোমায় বলছি। একথা শুনে পুতুলের গলা দিয়ে আর ভাত নামলো না। আমি রুমে ঢুকতেই পুতুল দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? আপনি সত্যি এখানে বিয়ে করবেন? দূর পাগলি, বিয়ে করব মানে? আপনি আপনার মামাকে কি বললেন? আরে আমি বলছি ভেবে পরে বলবো, আমি তো আর বলিনি যে বিয়ে করব। একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। পাগলি হলে নাকি? কি আজে বাজে বকছো? আমি সত্যিই থাকতে পারবো না আপনাকে ছাড়া। আমি কি পারবো? আমিও তো পারবো না। পাগলি একটা, কান্না বন্ধ করো আর ঘুমাতে যাও। না, আজ আপনার সাথে থাকবো, আপনার বুকে ঘুমাবো। হইছে, এতক্ষণ থাকছো না বুকে, এখন যাও। পুতুল একটু রেগে বলল, আমি একটু জড়িয়ে ধরলেই শুধু বলেন যাও যাও। বিয়ের পর যত ইচ্ছে তত জড়িয়ে ধরো, এখন যাও। তাহলে একটু আদর দিয়ে দেন। আচ্ছা মাথাটা উপরে তোলো। পুতুলের কপালে একটা চুমু দিয়ে ঘুমাতে পাঠিয়ে দিলাম। পরদিন সকাল সকাল রওনা দিতে চেয়েছিলাম, কিন্তু পুতুল আর আনিসার জোরাজোরিতে বিকেলে রওনা দিতে হলো। নানা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে এসে। খুব সুন্দর সোহেলদের গ্রাম। পুতুল, তোর লাকি কপাল রে, তুই বিয়ের পর এখান থেকে যেতে পারবি। ওদের কথায় পুতুল আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। বেশ আনন্দ করছি গাড়ির ভেতর। আনিসার জনের সামনে বসে দুষ্টুমি করছে। আনিসা ড্রাইভ করছে আর আমাদের সাথে কথা বলছে। চলছে গাড়ি। রাত হয়ে গেল। রাত তখন 8টা বাজতে চলল। ঢাকা পৌঁছাতে রাত 3টা বেজে যেতে পারে। আনিসা ড্রাইভ করছে। অন্ধকার থেকে হঠাৎ একটা গাড়ি পিছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারল। আনিসার ব্রেক ফেল হয়ে গাড়ি কয়েকটা উল্টো খেয়ে একটা গাছের উপর পড়ল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ মেলে দেখি পুতুল আমার হাত ধরে কাঁদছে। আমি চোখ মেলতে দেখি জড়িয়ে ধরল আমায়। আমি ব্যথায় আউ করে উঠলাম। পুতুল আমায় ছেড়ে দিয়ে মুখটাকে আলতো করে ধরে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিচ্ছু হবে না। আমার কথা বলতে কীরকম কষ্ট হচ্ছে, হাত পা নাড়াতে পারছি না। তারপরেও বললাম আমি ঠিক আছি। পুতুলের কপালে ব্যান্ডেজ করা। কিছুক্ষণ পর নানা মামা সহ পুতুলের বাসার সবাই আসলো আমাকে দেখতে। হঠাৎ আনিসা আর জনের কথা মনে পড়তেই জানতে চাইলাম ওরা কোথায়। পুতুল কিছুক্ষণ জিম মেরে থাকলো, তারপর বলল, জনির এখনো জ্ঞান ফিরেনি, ওর মাথায় গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে, মারাত্মক অবস্থা। আর আনিসার? ওরও নানা জায়গায় ছিলে গেছে, কেটে গেছে, সিট বেল্ট বাঁধা থাকায়। বেশি একটা ক্ষতি হয়নি। জনির জন্য কেঁদে বেহুশ হয়ে আছে। আসলে জনি সিট বেল্ট পরেনি, তাই ওর ক্ষতি বেশি হয়েছে। পুতুলের কাঁধে ভর দিয়ে ওদের বেডে গেলাম। আনিসা দেখি পাগলের মতো আচরণ করছে। বারবার বলছে আমাকে আমার জনিকে ফিরিয়ে দাও, ওর কাছে যাব। আনিসার বাবা আনিসাকে ধরে রাখতে পারছে না, তাই নার্স আনিসাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। জনির বাসায় খবর দেওয়া হয়নি, তাই কেউ আসেনি। আনিসার বাবা ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, ওই ছেলেটার অবস্থা কি? অবস্থা বড়ই করুন। কাজ ঢুকে গেছে মাথার ভিতর, তাই মাথার ভিতর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, যত টাকা লাগে আমি দেব, আপনি ওকে ভালো করুন। ওই ছেলেটা ছাড়া আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না বোধহয়। চিন্তা করবেন না, 3 ঘন্টা পর ওর অপারেশন করব। তার আগে ওর জন্য ও নেগেটিভ রক্ত সংগ্রহ করুন। আমাদের এখানে এই রক্ত নেই। জি, আমি আছি, আপনারা অপারেশনের ব্যবস্থা করেন। আমি পুতুলকে কাঁধে ভর দিয়ে আনিসার বাবার কাছে গেলাম। আঙ্কেল, ডাক্তার কি বলল? তুমি আনিশার ফ্রেন্ড না? আর পুতুল তো তোমাকে চেনেই। জি, আমি ওদের ফ্রেন্ড। কি বলেছে ডাক্তার? কিছুক্ষণ পর জনির অপারেশন হবে, ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে হবে। ও আমার রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করতে বলুন। আমান, সাথে আসো। কিছুক্ষণ পর একটা নার্স আমার থেকে 2 ব্যাগ রক্ত নিল। জনিকে অপারেশনের থিয়েটারে নিয়ে গেছে ডাক্তার। আমরা বাইরে বসে আছি। পুতুল আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বারবার ভয়ে পুতুলের বাবার দিকে তাকাচ্ছি। উনি না কিছু বলে বসে। উনিও আর চোখে 2-1 বার আমাদের দিকে তাকাচ্ছে। পুতুলের কোনো ভয়ই দেখছি না। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে।
হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আনিসা চিৎকার দিচ্ছে। আমরা সবাই আনিসার কাছে গেলাম। কি হয়েছে মামনি? আছি তো আমরা। এই যে তোর বান্ধবী পুতুল। আমার জনি কোথায়? আমি জনির কাছে যাব। আছে, তোর জনি আছে। একটু শান্ত হ। নিয়ে যাব তোকে, একটু পর নিয়ে যাব। না, আমি এখনই যাব, ওর কাছে যাব। আনিসা একটু শান্ত হও, জনির অপারেশন চলছে, ও ভালো হয়ে যাবে। পুতুল, সোহেল, আমাকে জনির কাছে নিয়ে চলো না, আমি ওকে একটু দেখব। একটু পর দেখো, ডাক্তার বলেছে ও ভালো হয়ে যাবে। তুমি এমন করলে ওর সমস্যা হতে পারে। ওকে শান্ত রাখার জন্য বললাম। আনিসা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অপারেশন থিয়েটারের কাছে যাব। আনিসার ধরে সেখানে নেওয়া হলো। জনির জন্য কান্না পাচ্ছে আমার, সবার সামনে কাঁদতেও পারছি না। কত হাসি খুশি চঞ্চল ছেলে একটা। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডাক্তার বের হলো। ডাক্তারকে দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগলো, কী অবস্থা জনির? ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অপারেশন সাকসেসফুল, বাট বাট কি ডাক্তার? 24 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। কি বলছেন এসব ডাক্তার? ওর কিছু হলে ছাড়বো না আপনাদের। উদ্বিগ্ন হবেন না, আশা করি 24 ঘন্টার ভিতর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার, আমি ওকে একটু দেখব। না, এখন দেখতে পারবেন না। না, আমি দেখব। বাবা, তুমি কিছু বলো না। ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, যে কোনো একজন যাবেন, কিন্তু কোনো চিৎকার, কান্নাকাটি বা হইচই করতে পারবেন না। আনিসা জনির কেবিনে চলে গেল। কাঁদতে না চাইলেও চোখ দিয়ে ঠিকই পানি বের হচ্ছে। আমি বাহির থেকে উকিতে দেখলাম। পুতুল আঙ্কেলকে বলল, আঙ্কেল, আনিসা কাল থেকে কিছু খায়নি, ওকে কিছু খাওয়ানোর দরকার, না হলে অসুস্থ হয়ে যাবে। তুমি তো কিছু খাওনি, যাও ওকে নিয়ে কিছু খেয়ে নেও। আচ্ছা। পুতুল আমাকে বসিয়ে রেখে আনিসার কাছে গেল। আনিসা, আনিসা, চল কিছু খেয়ে নিবি, কাল থেকে কিচ্ছু খাসনি, চল। না, আমি কিছু খাবো না। না খেলে যে অসুস্থ হয়ে যাবি। না, জনির এই অবস্থায় আমি কি করে খাবো? আমি ওর হাতেই খাবো। তুই যা, ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করিস না। পাগলামো করিস না, চল। তুই যা তো, জনির ঘুমে ডিস্টার্ব হবে। ও ঘুম থেকে উঠলে ওর সাথে খাবো। পুতুল বৃথা চেষ্টা না পেরে কেবিন থেকে বেরিয়ে আসলো। আমার শরীরটা হঠাৎ করে কেঁপে ওঠে। অন্ধকারে দেখতে লাগলাম, মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। পুতুল আমাকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। নানা মামা সহ আমাকে ধরে কেবিনে নিয়ে শোয়ালো। ডাক্তার আমাকে দেখে বলল, রক্ত দিয়েছে তো, তাই এমন হয়েছে। তাছাড়া ওর শরীর বেশ দুর্বল, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। পুতুল আমার পাশে খাবার নিয়ে বসে আছে। আমার মুখের কাছে খাবার ধরে বলল, হাঁ করুন। তুমি খেয়েছো? না, খাবো, আগে আপনাকে খাইয়ে নেই। বেশ দুর্বল আপনি, হাঁ করুন। পুতুল আমাকে খাইয়ে দিল। পুতুলের বাবার হাবভাব ঠিক বুঝতে পারলাম না আমি। বেশি একটা কথা বলেনি আমার সাথে। তাছাড়া উনি কথাও খুব একটা বেশি বলে না। দীর্ঘ 18 ঘন্টা পর জনের জ্ঞান ফিরল। আনিসা তো খুশিতে জনের দুগালে চুমু খেতে লাগলো। খুব একটা নড়াচড়া করতে পারছে না জনি, দু একটু কথা বলছে। প্লিজ, পেশেন্টকে বেশি প্রেশার দিবেন না, এখন রেস্ট নেওয়া দরকার। 2 দিন আগে নর্মাল হতে পারবে না। জনি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? এই যে দেখো, আমি আছি। একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম, তাতেও বেশ ব্যথা অনুভূত হতে লাগলো। আনিসা আমার হাত ধরে চুপটি করে আমার মুখের পানে তাকিয়ে রইল। দুদিনেই কত শুকিয়ে গেছে মেয়েটা। আমি পুতুল গিয়ে জনিকে দেখে আসলাম। 4 দিন পর আমাদের রিলিজ দেওয়া হলো। জনি মোটামুটি সুস্থ এখন, তবে ভালোভাবে হাঁটতে পারে না। পায়ের উপর চোট লেগেছে বেশ। চল তোকে মেসে দিয়ে আসি। চল। কি বলো এসব? জনির এই অবস্থায় আমি একা ছাড়তে পারবো না। আমি ওকে আমার বাসায় নিয়ে যাব। কি পাগল পাগল কথা বলো, আমি ঠিক হয়ে যাব, সমস্যা হবে না। এত বেশি বোঝো কেন? তোমাকে এই অবস্থায় কখনো একা ছাড়বো না। তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আমার কাছে থাকবা তুমি।
আনিসা দেখো, বাসায় তোমার বাবা মা আছে, তারা এই বিষয়টা ভালোভাবে নিবে না। হুম, সোহেল ঠিক বলেছে। তাছাড়া তুমি মাঝে মাঝে এসে দেখে গেলেই হবে। জনি, তোমাকে কত ভালোবাসি তুমি হয়তো জানো না। আর বাসায় আমার ওপর কেউ কথা বলে না। এখন তুমি না যেতে চাইলেও জোর করে নিয়ে যাব। আমার যেটা ভালো মনে হয় সেটাই করব। এই দেখো, বাবা আমার ওপর কোনো কথা বলবে না। বাবা, বাবা, হ্যাঁ মামনি, বলো। বাবা, আমি জনিকে তোমাদের বাসায় নিয়ে যাব। ও যতদিন সুস্থ না হয় ততদিন আমার কাছে থাকবে। থাকবে, সমস্যা কোথায়? তুই ওকে নিয়ে যা, আমি ওদের পেমেন্ট মিটিয়ে আসি। আনিসা জনি আর আমার দিকে তাকিয়ে বলল, দেখছো আমার বাবা মা কত ভালো, চলো। তারপর আমি সহ পুতুল জনিকে আনিসাদের বাসায় দিয়ে আসলাম। আমার মামা নানা সবাই চলে গেছে আরও 2 দিন আগে। জনির খুব একটা যত্নের অভাব হবে না, কেননা আনিসা ওকে সামান্য পরিমাণ কষ্ট দিতেও রাজি না, পারলে জনির বুকের ভিতরে ঢুকে থাকে। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেলের সামনে যেতে ভয় করছে। এতক্ষণে হয়তো বুঝে গেছে যে পুতুল আমাকে আর আমি পুতুলকে ভালোবাসি। কিছু একটা বলে বসি কিনা এই ভয়ে আঙ্কেলের সামনে যাই না, গেলেও মাথা নিচু করে থাকি। পুতুল তো আমার প্রাণের সাথে মিশে যেতে যাচ্ছে, আগের থেকে আরও বেশি বেশি কেয়ার করছে, আর সবসময় আমার সাথে সাথেই থাকছে। 2 দিন পর পুতুল আর আমি গেলাম জনিকে দেখতে আনিসাদের বাসায়। রুমে ঢুকতেই দেখি আনিসা জনির বুকের উপর ভর দিয়ে আলতো করে জড়িয়ে ধরে জনির সাথে কথা বলছে। আমাদের দেখে আনিসা উঠে বসল। কিরে, বেশ যত্ন করে রেখেছে আনিসা তোর। সে আর বলতে। দেখো না, যে খেতেই চায় না, বাচ্চাদের মতো করলে চলে? এত খাবার খাইয়ে মেরে ফেলবে আমাকে? এত খাবার, এতটুকু খাবার খেতে পারো না? বিয়ের পর দেখবো কিভাবে না খেয়ে থাকো। ওদের কাণ্ড দেখে হাসছি। তা তোমাদের খবর কি? পুতুল তো তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে। আচ্ছা, আমি কফি নিয়ে আসছি, তারপর কথা বলবো। আনিসা কফি আনতে গেল। তা জনি, তোর খবর কি? শরীর কতটুকু ভালো বুঝিস? এখন মোটামুটি ভালো আছি। পাগলিটা যেভাবে সেবা যত্ন করেছে, ভালো না হয়ে পারি? তা তোর বাসায় খবর দিয়েছিস? হ্যাঁ, বলেছি। বাবা মা আসবে বলেছে। পাগলিটা ছাড়তেই চাচ্ছে না। বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সপ্তাহের মাথায় আঙ্কেল মানে পুতুলের বাবা আমাকে বসার ঘরে ডাকলেন। আঙ্কেল আমাকে ডেকেছিলেন? হুম। কেন ডেকেছেন? কিছু কথা বলার জন্য। কথাটা হলো, পুতুল আমার একমাত্র মেয়ে, কোনো কষ্টের আঁচড় পেতে দিইনি ওকে। জি। ওর মা মারা যাওয়ার পর ওর দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করিনি, বড় হয়েও যাতে কষ্ট না পাই এর জন্য। আমি চাই না আমার মেয়ে এমন কারো কাছে যাক যেখানে সারা জীবনে কষ্ট করে কাটাতে হয়। আমি কি বুঝতে যাচ্ছি? আশা করি বুঝতে পেরেছ। জি আঙ্কেল। তাহলে বাকিটা তোমার ওপর, তুমি কি করবে তুমি জানো। আপনি টেনশন করবেন না, আপনার কথা মান রাখতে চেষ্টা করব। রুমে চলে আসলাম, জানতাম শেষে এমন কিছু হবে। কেই বা আমার মতো এতিম ছন্নছাড়া ছেলের কাছে মেয়ে দেবে? শিক্ষিত লোক, তাই সরাসরি না বলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ভীষণ কান্না পাচ্ছে, চোখ পানিতে আটকে রাখতে পারছি না। পাগলিটা আমাকে ছাড়া থাকবে কি করে? না, আমাকে পারতেই হবে। আমার থেকে আরও ভালো ছেলে পাবে, ও বেশ সুখে থাকবে, এটাই কামনা করি। রাতেই সব প্যাক করে নিলাম। সারা রাত কেঁদে গিয়েছি। খুব ভোরে পুতুলকে শেষ একবার দেখার জন্য রুমে গেলাম। কত সুন্দর করে ঘুমিয়ে আছে মেয়েটা। চোখের পানি মুছে ওর কপালে একটা চুমু দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম সবার জেগে ওঠার আগেই। গন্তব্য গ্রামের বাড়ি। তার আগে জানে জিগার দোস্ত জনিকে একবার দেখে আসি। আনিসাদের বাসায় চলে গেলাম। আনিসা জনিকে ভাত খাইয়ে দিচ্ছে। কত ভালোবাসা ওদের মাঝে, বুকটা ভরে যায়। জনি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি জনিকে ধরে কেঁদে দিলাম। সোহেল, সোহেল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তোদের এরকম ভালোবাসা দেখে খুশিতে চোখের পানি বের হয়ে গেছে। না, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। একেই বলে বন্ধু, না বলতে অনেক কিছু জেনে যায়। না, তেমন কিছু না, তোকে দেখতে মন চাইলো তাই দেখতে চলে আসলাম। তোর মুখ এমন শুকনো কেন? কিছু তো পেটে পড়েনি মনে হয় এখনো। আনিশা, ওকে খাবার দাও। না রে, এখন কিছু খাবো না, চলি রে, ভালো থাকিস।
আর আনিসাকে কষ্ট দিস না, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? চলি রে, ভালো থাকিস। সেখান থেকে বের হয়ে গ্রামে যাওয়ার বাসে চললাম। পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা খুলে মানি ব্যাগের সাইডে রেখে দিলাম। খুব কষ্ট হচ্ছে এ শহর যেতে, পাগলিটাকে ছাড়া থাকবো কি করে। অন্যদিকে পুতুল ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে মোবাইলে কল দেওয়ার চেষ্টা করে, ফোনে না পেয়ে জনিসহ সবার কাছে ফোন করে, যখন কোনো হদিস পায় না তখন পাগলের মতো আচরণ করতে থাকে। পুতুলের বাবা সব কিছু জেনেও চুপ করে আছে, আর আমি কেঁদে কেঁদে শহর ছাড়ছি। পুতুলের বাবা সব কিছু জেনেও চুপ করে আছে, আর আমি কেঁদে কেঁদে শহর ছাড়ছি। বাসে চড়ে বেশ কয়েক ঘন্টা পর গ্রামে গিয়ে পৌঁছালাম। মামা মামি নানা সহ আমাকে ঘিরে ধরলো। নানা জেরা করা শুরু করলো, হঠাৎ না জানিয়ে চলে আসলাম কেন? মাত্র আসলাম, একটু রেস্ট নিতে দাও। ও হ্যাঁ, রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ফিরে যাবি কবে আবার? না, আর ফিরবো না। ও, আমাদের কথা রাখলি তাহলে? আমি একটু ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কোনো কথা না না ভাই। ওই যে বিয়ে করে এখানে থেকে যাবি। কি যে বলো না, খিদা লাগছে, এখন খাবো, যাও তো। রহিমা, আমার নানা ভাইয়ার জন্য খাবার নিয়ে আয়। এই তো বাবা, আনছি। ভাত খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পাগলিটাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, যার প্রমাণ এখন চোখ দিয়ে বেয়ে পড়ছে। পাগলিটা কি করছে কে জানে। মনকে নিজে নিজে প্রশ্ন করছি, কেন, কি হতো পুতুলকে আমার হাতে তুলে দিলে? হয়তো খুব বিলাসবহুলভাবে রাখতে পারতাম না, তবে ভালোবাসায় হয়তো কোনো কমতি দিতাম না। ঠিকই তো আছে, কেই বা মেয়ের খারাপ চাই। হয়তো ভেবেছে আমি সুখে রাখতে পারবো না। আর দুদিন ধরে পুতুল আমার কোনো খোঁজ পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। অন্যদিকে জনিও বেশ টেনশানে আছে, কোনো খোঁজ নেই, হঠাৎ বেপাত্তা, মোবাইলও বন্ধ। তার সাথে ওরকম আজবুগি কথা। জনির বাবা মা এসেছে জনিকে দেখতে, এসেই সে কী কান্নাকাটি। আহা, কান্না করছো কেন? তোর এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের সবে বলছিস? তেমন কিছু হয়নি তো, দেখেছো বেশ সুস্থ আমি। মা, এ হলো আনিশা। আনিশা গিয়ে মার পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো, কি লক্ষ্মী মেয়ে। এবার ফ্রেশ হও মা। হ্যাঁ মা, ফ্রেশ হয়ে নেন। আনিশা গিয়ে মার পা ছুঁয়ে সালাম করলো। মা কিছুটা মমতা চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মা বললে? হ্যাঁ, মাকে তো মাই বলবো। আচ্ছা যাই হোক, বাবা তোর আর এই শহরে থাকা লাগবে না। কেন? তুই আমাদের একমাত্র ছেলে, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর আর এখানে পড়া লাগবে না, বিকেলে আমাদের সাথে যাবি। এ কথা শুনে আনিশা চোখ বড় করে আমার দিকে তাকালো। চোখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে, পানি জমে গেছে, পড়বে প্রায়। আমি মাকে বললাম, সে পরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। না, পরে না, তোকে এখানে আর একা রাখা যাবে না। আমার ছেলে আমার কাছে থাকবি। আচ্ছা যাও, খাবো, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আনিশার চোখ থেকে পানি বের হয়ে যেতে চাচ্ছে। এত কষ্ট করে যত্ন সেবা করে আমাকে আগলে রাখলো, এখন নিয়ে যাবে সেটা কোনোভাবেই মানতে পারছে না। আনিশা মাকে নিয়ে গেল, কিছুক্ষণ পর আবার রুমে আসলো। চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি সত্যি সত্যি চলে যাবে আমাকে ছেড়ে? না। যেও না তুমি, তোমায় ছাড়া থাকতে পারবো না। আব্বুকে বলে দিচ্ছি তোমাকে যেন না নিয়ে যায়। তাই? আমাকে তো আমার বাসায় যেতেই হবে। তাহলে আমাকেও নিয়ে চলো। তোমার বাবা মাকে বলো না তোমার সাথে আমাকেও নিয়ে যেতে, নিলে কি হবে? বাচ্চাদের মতো করো কেন? আচ্ছা, তোমাকে নিয়ে যাব। ওইদিকে সোহেলের চিন্তায় ভালো লাগছে না। যাও, গিয়ে দেখো বাবা মার কিছু লাগে নাকি। যাচ্ছি, তবে তুমি কিন্তু তাদের সাথে যেও না। জনির বাবা মা সহ আনিসার বাবা মা বসার রুমে কথা বলছে। তখন আনিসা ওর বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আনিসার বাবা আনিসাকে দেখিয়ে বলল, দেখছেন, আমাদের ছেলেকে নিয়ে যাওয়ার কথা
শুনে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে আমার মেয়ে। জনির মা আনিসাকে টেনে পাশে বসিয়ে বলল, তাহলে তো ছেলের সাথে মেয়েকেও নিয়ে যেতে হয়। কি মা, যাবি আমার সাথে? আনিসা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তাহলে আর কি, বিয়ের ডেটটা পাকাপাকি করে নেই, কি বলেন বিয়ান সাহেব? হ্যাঁ বিয়ান সাহেব। আনিসা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, বের হলে কান্না করে ঢুকতেছো হাসি মুখে? তোমার আমার বিয়ের ডেট পাকাপাকি হয়ে গেছে। কি বলো? সত্যি। আমি এখন বিয়ে করতে পারবো না। আনিসা বিস্ময় নিয়ে বলল, কেন? দেখো, আমার বন্ধুর কোনো খোঁজ নেই, এই অবস্থায় কি করে বিয়ে করি? চলো আজ পুতুলের বাসায় যাই, সেখানে গেলে কি কিছু জানা যাবে? পুতুল কিছুটা আঁচ করতে পেরেছে সোহেলের নিখোঁজ হওয়ার সাথে তার বাবার কোনো সম্পর্ক আছে, তাই রাতে তার বাবার রুমে চলে গেল। বাবা, একটা সত্য কথা বলো তো। কিরে মা, কি কথা? তুমি সোহেলকে তাড়িয়ে দিয়েছো? না তো, কেন? বাবা, তুমি মিথ্যে কেন বলছো? তুমি জানতে আমি সোহেলকে খুব ভালোবাসি। আমি কিচ্ছু জানি না। বাবা, তুমি মিথ্যে বলছো, তোমার চোখ মিথ্যা বলছে, তুমি মিথ্যা বলছো। আমি তাড়িয়ে দিয়েছি। আমি চাই না আমার মেয়ে অসুখী হোক, তাই তাড়িয়ে দিয়েছি। পুতুল কান্না করতে করতে বলল, কেন করলে এমন বাবা, কেন করলে এমন? ও এখন কোথায় আছে, কেমন আছে? এই শহরে ওর আপন বলতে কেউ নেই, কেন করলে বলো? ভালো করেছি, তোর জন্য ভালো ভালো ছেলে দেখে বিয়ে দেব। ও তো এতিম। এই তোমার শিক্ষা বাবা? ওকে তাড়িয়ে বড় ভুল করলে বাবা, এখন আমাকে হারিয়ে তার খেসারত দিবে। কি বলছিস? এসব কি করবি? আত্মহত্যা, শেষ করে দিব নিজেকে আমি। পাগলামি করিস না মা, তোর জন্য ভালোই করেছি এসব। সোহেলকে ছাড়া আমি ভালো থাকবো না, থাকতে চাইও না। এই বলে পুতুল রুমের ঢুকে দরজা আটকিয়ে দিল। বাইরে থেকে পুতুলের বাবা পুতুল পুতুল বলে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু পুতুল খুলছে না। ভেতরে পুতুল রাগে কষ্টে হাতের কাছে চাকু পেয়ে সেটা দিয়ে হাতের শিরা কেটে ফেলল। পিনিক দিয়ে রক্ত ঝরতে থাকলো। একটা সময় পুতুল সেন্সলেস হয়ে পড়ে যায়। পুতুলের বাবা পুতুলে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। পুতুলকে অবস্থায় পেয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। রাতেই জনি আর আনিসার কাছে পুতুলের সুইসাইড করার খবর পৌঁছে যায়। পুতুলের বাবা হাসপাতালে বসে এখন আফসোস করতে থাকে, এখন কি হবে কি করবে ভেবে পায় না। পাশে বসে আছে আনিসা আর জনি। পুতুলকে অটিতে নেওয়া হয়েছে। পুতুলের বাবা জনি আনিসাকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে কি করে থাকবো আমি? আঙ্কেল, সুখ কেউ কাউকে দিতে পারে না। যখন সুখের অভাব দেখা দেয় তখন মানুষ আত্মহত্যা করে। ওর সুখ কিসের সেটা ফিরিয়ে দিলেই তো আর এমনটা হয় না। ওর সুখ কিভাবে ফিরাবো বাবা? ওর সুখকে তো আমি তাড়িয়ে দিয়েছি। কার কথা বলছেন আঙ্কেল? সোহেলের কথা বলছি। ছেলেটার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে। কিভাবে পারলেন এটা করতে? জানেন ছেলেটা এতিম, ছোট থেকেই কত কষ্ট বুকে নিয়ে বড় হয়েছে, তারপর আবার এত বড় কষ্ট দিলেন। আমি মানছি আমি অন্যায় করেছি, এখন তোমরাও ওকে খুঁজে এনে দাও। মেয়েটার সামনে মুখ দেখাবো কি করে আমি? টেনশন করবেন না, আমরা অনেক খোঁজ করেছি, ওর ফোন বন্ধ। আচ্ছা, ও গ্রামে চলে যায়নি তো? জানি না বাবা, কিচ্ছু জানি না। কিছুক্ষণ পর ডাক্তার অটি থেকে বের হলো। ডাক্তার, আমার মেয়ে? ভয়ের কিছু নেই, বেশ খানিকটা রক্ত বের হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডক্টর। কিছুক্ষণ পর পুতুলের জ্ঞান ফিরল। পাশে তাকিয়ে দেখে জনি আনিসা তার বাবা বসে আছে। কেন করলি এমন তুই মা? কি করব, খুব ভালোবাসি যে সোহেলকে। যেখানে সুখ নেই সেখানে বেঁচে থেকে কি করব বলো? এমন কথা বলিস না মা, তোর সুখ আমি তোর কাছে ফিরিয়ে এনে দেব। ওখানে এত কিছু ঘটে গেছে অথচ আমি কিছুই জানি না। পুতুলের বেদনায় ব্যথিত আমি, হাসি নেই মুখে, প্রাণ থেকেও মরার মতো। মামি কয়েকবার জিজ্ঞাসা করেছিল কেন এমন থাকি আমি, কিছুই বলতে পারিনি। আজ বিকেলে বারান্দায় বসে আছি,
পুতুলের কথা কল্পনায় ভাবছি। হঠাৎ দূরে পুতুলের মতো কাউকে দেখতে পেলাম, দূরে বাইরে চলে এলাম। হ্যাঁ, আমার পাগলিটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পাগলিটা বুকে ঝাঁপিয়ে পড়ল। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার দুগালে কয়েকটা চুমু দিয়ে কেঁদে উঠল পাগলিটা। আমিও কেঁদে দিলাম। কান্না আর বাদ মানছে না, কতগুলো কষ্টের চোখের পানি বেরিয়ে যাচ্ছে। ওকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছি। পাগলিটাকে পারছি না যে বুকের ভিতরে ঢুকিয়ে নেই। বেশ কিছুক্ষণ পর কান্না করার পর পাশ থেকে জনের গলার আওয়াজ পেলাম। হইছে, এত ভালোবাসা পরে দেখালেও হবে, এবার একটু ছেড়ে আমার দিকে তাকাও। কে কার কথা শোনে? আমি আর শক্ত করে ধরলাম। পুতুল তো পারছে না, বুকের ভিতর ঢুকে যাচ্ছে। কে কার কথা শোনে? আমি আরও শক্তভাবে ধরলাম। পুতুল তো পারছে না, বুকের ভিতর ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখটা খুলে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি পুতুলের বাবা। আমি তাড়াতাড়ি করে পুতুলকে ছাড়িয়ে নিতে চাইলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে চোখে ইশারা করলো। কি হয়েছে? আমি পুতুলের বাবাকে দেখিয়ে দিলাম। পুতুল তার বাবার দিকে একটু তাকিয়ে আবার জড়িয়ে ধরল। তখন পুতুলের বাবা বলল, থাক, ছাড়ানো লাগবে না। তুই আমাকে মাফ করে দিস। তুই তো আমার ছেলের মতোই। আসলে বুঝতে পারিনি আমার মেয়ের সুখ যে তোর কাছে। আমি কিছুই বললাম না। আমার একটা মাত্র মেয়ে, আদর যত্নের কোনো কমতি রাখিনি। আমি চাই তুইও কোনো কমতি রাখবি না। আমি একটা মুচকি হাসি দিলাম। চারিদিকে তাকিয়ে দেখি মামা মামি নানা সহ সবাই তাকিয়ে আছে। তাই পুতুলকে ছাড়িয়ে ভিতরে নিয়ে গেলাম। নানা মামা মামি তারা কিছু না বুঝে শুধু তাকিয়ে থাকলো। নানা পুতুলের বাবাকে ভিতরে নিয়ে গেল। তারপর পুরো ব্যাপারটা খোলাসা করে নিল। আমি আর পুতুল বারান্দায় বসে আছি। তাই পুতুলের হাতে ব্যান্ডেজ করা দেখে জিজ্ঞাসা করলাম, হাতে কি হয়েছে? নিচের দিকে তাকিয়ে বললাম, কিছু না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, আপনি আমাকে না বলে চলে আসছিলেন কেন? তাই বলে হাত কাটবে? আপনি জানেন যে আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, তারপরেও না বলে চলে আসছেন। মোবাইলটাও বন্ধ করে রেখেছিলেন। আমি আসলে থাক, বলতে হবে না, সবটা জানি আমি। এরপর যদি ছেড়ে যাওয়ার চিন্তাও করেন, সেদিন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছি, এসব কথা বলে? পুতুল কেঁদে দিয়ে বলল, আপনি জানেন কত কষ্ট হয়েছিল এ কদিন। আমি পুতুলের মাথাটা বুকে চেপে ধরলাম। আর কখনো যাব না, কোথাও যাব না। মামি হঠাৎ এসে বলল, তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না। আমি পুতুল দুজন নিচের দিকে তাকিয়ে থাকলাম। হইছে, এত লজ্জা পেতে হবে না। তাই তো বলি আমার ছেলে কেন এমন মনমরা দিয়ে থাকে। শোনো পুতুল, তুমি আমার মেয়ের মতো। আমার ছেলেটা কিন্তু বেশ চাপা স্বভাবের। মনের মতো করে ওকে সাজিয়ে নিও। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। এখন চলো, তোমাদের বসার রুমে ডাকছে। আমি পুতুল বসার রুমে গেলাম। সবাই গোল হয়ে বসে আছে। কাছে যেতেই নানা বলল, বস এখানে। বসলাম। তোকে কি জন্য ঢাকা পাঠিয়েছিলাম আর তুই কি করলি? আমি কি বলবো, চুপচাপ করে থাকলাম। কথা বলছিস না কেন? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আসলে নানা। হয়েছে, কাম তো খটিয়ে ফেলেছ। এখন রেডি হয়ে নে, সন্ধ্যায় তোদের বিয়ে। এবার আমি মাথা উঁচু করে নানার দিকে তাকালাম। যা রেডি হয়ে নে। পুতুল, নানু ভাইকে আমার বেশ পছন্দ হয়েছে। খুশিতে কেঁদে দিলাম। আনিসা পুতুলকে সাজাতে রুমে নিয়ে গেল, আর জনি আমাকে। সন্ধ্যায় কাছের কিছু আত্মীয় স্বজন ডেকে ছোটোখাটো অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিয়ে দিল। বাসর ঘরে ঢুকতেই পুতুল এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি পুতুলকে নিয়ে খাটে বসালাম। জানো, ভাবিনি আমার মতো একটা এতিম ছেলে তোমায় পাবে। এখন তো পেয়েছেন, এরপর নিজেকে আর কখনো এতিম বলবেন না। আমার কষ্ট হয়। আজ থেকে আপনার জীবন আর আপনার নেই। এখন এটা আমারও জীবন। আপনার প্রতিটা নিঃশ্বাসে জড়াবো আমি। মধুময় করব জীবন। এখন চোখটা বন্ধ করেন। আপনার ঠোঁটের প্রথম ছোঁয়াতে আমাদের সংসার জীবন শুরু করব। আমি চোখটা বন্ধ করতেই পুতুল তার কোমল ঠোঁট দুটো আমার ঠোঁটে ছোঁয়ালো। অন্যরকম এক অনুভূতিতে কাটালাম কিছুটা সময়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকালো। একটা লজ্জাবতী হাসি দিয়ে বলল, সরুন, আপনার বুকে ঘুমাবো। আমিও চাই তুমি এই বুকে থাকো।
আমার শূন্য বুকটা তোমার জন্যই। পুতুল আমার বুকে শুয়ে বলল, জানেন, সব মেয়েদের কাছে তার স্বামীর বুকটাই হচ্ছে একমাত্র সুখের স্থান। আমার কিচ্ছু চাই না, শুধু আপনার এই বুকে একটু আশ্রয় দিন। পাগলি, আজ থেকে এই বুকটা শুধু তোমার। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঘুমাও। পুতুল আমার বুকের ভিতর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ল। খুব সকালে ঘুম ভেঙে গেল। পুতুল আমার বুকে চুপটি করে ঘুমিয়ে আছে। আমি এক নজরের মুখের দিকে তাকিয়ে থাকলাম। কখন যে পুতুলের ঘুম ভেঙে গেল জানি না। হঠাৎ পুতুল বলে উঠল, অমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? আপনার চোখ সুন্দর, তাই আমিও সুন্দর। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ এলো। জনি ডাকছে। কিরে, আর কতক্ষণ ঘুমাবি? এবার বাহিরে আয়। ওঠেন এবার, ফ্রেশ হয়ে আসেন, আমিও ফ্রেশ হচ্ছি। তারপর আমি উঠে বাইরে চলে আসলাম। সকালে উঠে সবাই একসাথে নাস্তা করলাম। বিকেলে জনি, আনিসা সহ আঙ্কেল, মানে এখন আমার বাবা, হয়তো ওনাদের শহরে চলে যাওয়ার সময় হয়ে গেল। শোন, আমি কিন্তু তোদের ছাড়া বিয়ে করব না। 2 সপ্তাহ পর চলে আসিস। সোহেল আমার বান্ধবীকে কিন্তু তোমার কাছে নিয়ে গেল। কোনো অযত্ন যেন না হয়। নিশ্চিত থাকতে পারো, জীবন থাকতে ওর অসম্মান হতে দেব না। পুতুলের বাবা আর পুতুল দুজন দুজনকে ধরে কান্নাকাটি করলো। তারপর আমার কাছে এসে বলল, আমার মেয়েকে কষ্ট দিও না, খুব আদরের মেয়ে আমার, তোমার কাছে দিয়ে গেলাম, কষ্ট দিও না। পুতুলকে যদি কেউ আপনার পরে ভালোবাসে সেটা হলো আমি। টেনশন করবেন না, ওর অযত্ন আমি হতে দেব না। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। পুতুল একটু মন খারাপ করলেও এখন সেই মন খারাপটা আর নেই। সামনের মাসে জনি আনিসার বিয়ে, তাই আমাদের আগে থেকে যেতে বলল। তাই কাল রওনা দেব শহরে। পরের দিন। কি হলো, ওঠেন না কেন? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছেন? হুম। কি বলি, আজ যে আমরা আমাদের বাসায় যাব, সেটা কি মনে আছে? আমি পুতুলকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে বললাম, মনে আছে। পুতুল আমার বুকে নাক ঘষতে ঘষতে বলল, তাহলে এবার উঠেন। তার আগে একটু আদর দাও। আদর খাওয়ার বাহানা? পাগল একটা। এই বলে আমার ঠোঁটের মাঝে পুতুল তার ঠোঁট ডুবিয়ে দিল। এইমাত্র এসে আমি আমার শ্বশুর বাড়ি উঠলাম, মানে পুতুলদের বাসায়। সেখান থেকে আনিসাদের বিয়েতে যাব। জনি, আনিসা আমাদের খবর পেয়েই রাতেই চলে এলো দেখা করতে। তাদের দেখে সত্যি অনেক খুশি লাগছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি পুতুল বিয়ের অনুষ্ঠানে বসে আছি। আপনি এখানে বসেন, আমি আনিসার সাথে দেখা করে আসছি। নড়বেন না কিন্তু। আচ্ছা। পুতুল যেতে অন্য একটা মেয়ে এসে আমার পাশে বসলো। তারপর একটু টুকটাক কথাই আর কি। হঠাৎ পাশে তাকিয়ে দেখি পুতুল রাগী চোখে তাকিয়ে আছে। পুতুল আমাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। কি হয়েছে? আপনাকে কি বলে গিয়েছি, আর আপনি কি করেছেন? কি করেছি? কথা বলবেন না। জনি আনিসার বিয়ে হয়ে গেল। এখন তারা নতুন জীবন শুরু করেছে। এদিকে পুতুল সেই রেগে আছে, কোনো কথা বলছে না আমার সাথে। কি হলো, ওইদিকে শুলে কেন? বুকে আসো। পুতুল অন্য পাশ ফিরে শুয়ে আছে। কি হলো, আসো। এবার জোর করে আমার দিকে ফিরালাম। আহা, পাগলিটা কাঁদছ কেন? আপনাকে বসিয়ে রেখে গিয়েছিলাম, আর আপনি? পাগলি একটা। ওই মেয়েটা তো আমার সাথে কথা বলছিল। সরি তো, আর হবে না। পুতুল বেঞ্চি কেটে আবার অন্য পাশ করে শুয়ে পড়ল। আমার বুকে শুবে না? না। ঠিক আছে। এটা বলতেই পুকুর আমার দিকে তাকিয়ে কয়েকটা কিল মেরে আমার বুকে মুখ গুজে দিয়ে বলল, একটা। না বলেছি বলে জোর করবেন না, আমি আপনার বুক ছাড়া কখনো ঘুম। হ্যালো বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও প্লিজ।